আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ আপনাদের জন্য থাকছে লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে একটি ভয়ের গল্প, নগরগণিকা। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, লেখক উদ্দীপ্ত চৌধুরীর কলম থেকে নগরগণিকা। সনসনে দক্ষিণা বাতাস আর তার খোলা চুলে বিলি কেটে যাচ্ছে। লাল পাড় সাদা শাড়ি, গায়ে সোনার অলংকার, চাঁদের মৃদুমন্দ আলোয় একটা দীর্ঘকায় কালো ছায়া পুরনো পরিত্যক্ত রাজবাড়ির ছাদের রেলিং বেয়ে 4 হাত পায়ে ভর করে সরীসৃপের মতো ধীরে ধীরে নিচে নেমে আসছে। এলোমেলো অবিন্যস্ত চুলের রাশি কোমর ছাপিয়ে পা স্পর্শ করেছে যেন। জানলার শক্ত লোহার গরাদ 2 হাতে চেপে ধরে রাজবাড়ির অন্দরমহলে থাকা এক পুরুষ কান পেতে শুনতে লাগল কে যেন এক মনে গেয়ে চলেছে সেই মধুর রবীন্দ্রসঙ্গীত। সুরের মূর্ছনায় রাতের কালিমা ছুঁয়ে যাচ্ছে সদ্য যৌবনোত্তীর্ণ ব্যক্তিটির দেহ মন। এত রাতে এই নির্জন মৃত্যু উপত্যকায় কে এমন গান গায়? এত মধুর কণ্ঠ যার, না জানি সে কোন মায়াবিনী। মনে মনে কথাগুলো বলতে বলতে সেই পুরুষটি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। খাটের পাশে রাখা স্মার্টফোনটা হাতে নিয়ে আলো জ্বালল সে। বিছানার পাশে অযত্নে অবহেলায় পড়ে থাকা কিছুদিন আগের একটি সংবাদপত্র চোখের সামনে মেলে ধরল, যেখানে লাল কালি দিয়ে একটি খবরের কিছু বিশেষ জায়গা দাগানো রয়েছে। তাতে লেখা রয়েছে, বর্ধমানের অচিন্তপুর গ্রামে রাজা চন্দ্রভানুর রাজবাড়িটিকে ভারত সরকারের তত্ত্বাবধানে হেরিটেজ বিল্ডিংয়ে রূপান্তরিত করার সিদ্ধান্ত নিয়েছে। রাজা চন্দ্রভানু বাংলার রাজাদের মধ্যে এক এবং অদ্বিতীয় একজন শাসক ছিলেন, যিনি বাংলা তথা উড়িষ্যায় তার আধিপত্য বিস্তার করেছিলেন। অচিন্তপুর গ্রামে ওনার জন্ম ভিটে তথা এই সুবিশাল রাজবাড়ির সংরক্ষণ অত্যন্ত আবশ্যক, যাতে ভবিষ্যতে এই গ্রামটিকে ট্যুরিজম প্লেসে রূপান্তরিত করা যায়। রাজবাড়ির বর্তমান মালিক তথা ভানু বংশের শেষ উত্তরাধিকারী নীলাম্বরী দেবীর তত্ত্বাবধানে ভারত সরকারের কাছ থেকে অনুমোদনপত্র পেয়ে ইতিমধ্যে মণ্ডল কনস্ট্রাকশন সেখানে কাজ করতে শুরু করে দিয়েছে। এই মুহূর্তে এই প্রজেক্টের কাজ করার জন্য প্রচুর পরিমাণে লোক নিযুক্ত করা হচ্ছে। উৎসুক ব্যক্তিরা নিম্নোক্ত ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন কিংবা আমাদের ইমেল পাঠাতে পারেন mondolconstruction@gmail.com-এ। আপনারা আপনাদের বায়োডাটা এখানে মেল করতে পারেন। কর্মখালির এই অংশটিতে আরও একবার চোখ রেখে যুবকটি এক নিঃশ্বাসে পড়ে গেল গোটা খবরটা। কোন কুক্ষণে যে এই অজপাড়া গায়ে এমন একটি প্রজেক্টে কাজ করতে এসেছিলাম, এসে অবধি একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। গ্রামের মানুষ বলে এই রাজবাড়িতে কার নাকি অভিশাপ লেগে রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে বেকার বসেছিলাম। সরকারি চাকরির জন্য পরীক্ষা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। হঠাৎই একদিন এই খবরটি চোখে পড়ে। যদিও কন্ট্রাক্ট বেসিসে কাজ, তবে মণ্ডল কনস্ট্রাকশনকে খুশি করতে পারলে ওই কোম্পানিতে পাকাপাকিভাবে নিজের স্থান তৈরি করতে পারব। পরবর্তীকালে তাদের সমস্ত প্রজেক্টে কাজও করতে পারব। নিজেকে প্রমাণ করতে হলে এটুকু আত্মত্যাগ তো করতেই হবে, তাছাড়া উপায়ও যে নেই। ঘরে বৃদ্ধা মা বাবা, ওই কটা পেনশনের টাকায় কি আর সংসার চলে? তবে এখানে আসা অবধি যেসব দুর্ঘটনা একের পর এক ঘটেই চলেছে, তাতে আমার শিক্ষিত মনও ভাবতে বাধ্য হচ্ছে যে এই বাড়িতে এমন কিছু রয়েছে যা চায় না যে এই বাড়িটা হেরিটেজ বিল্ডিংয়ে পরিণত হোক। এই সুবিশাল ভগ্নপ্রায় প্রাসাদের প্রতিটা খিলান যে ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে তার বলার অপেক্ষায় রাখে না। কিন্তু এইভাবে কাজ করতে গিয়ে একের পর এক শ্রমিকদের অকাল মৃত্যু
সত্যি ভাবতে বাধ্য করছে। তাছাড়া আমিও এমন অনেক কিছু উপলব্ধি করতে পারছি যা ঠিক স্বাভাবিক নয়। ঘরের দরজা খুলে সেই দীর্ঘ বলিষ্ঠ গড়নের পুরুষটি ঘরের বাইরে বেরিয়ে আসতেই এক ঝাঁক ঠান্ডা বাতাস এসে স্পর্শ করল তাকে। বাতাসে ভাসতে ভাসতে আবারও তার কানে এলো সেই গানের কিছু শব্দ। এত সুন্দর গান এমন নির্জন পুরীতে কে গাইছে? শ্রমিকদের একের পর এক অমৃত্যুর খবর এখনো মিডিয়ার কানে গিয়ে পৌঁছয়নি ঠিকই, তবে তবে তারা তো রীতিমতো বিদ্রোহ ঘোষণা করেছে। শ্রমিক ইউনিয়নের এমন এক আন্দোলনের ফলে কাজ তো প্রায় বন্ধ। যদিও যদিও মন্ডল কনস্ট্রাকশনের বাজারে একটা গুডউইল রয়েছে বটে, তাই এখনো কাজ বন্ধের জন্য কোনো স্থগিতাদেশ জারি করা হয়নি। তাছাড়া এসব কাজ ঝুঁকিপূর্ণ তো বটেই, তাই লেবারের মৃত্যু মোটেই অস্বাভাবিক নয়। এমন ঘটনা প্রায়শই ঘটতে দেখা গিয়েছে। তবে এই রাজবাড়িতে এখনো পর্যন্ত কাজ চলাকালীন 4 জনের মৃত্যু ঘটেছে। কাজ করতে করতে হঠাৎই তাদের মনে হয়েছে নিচ থেকে চেনা গলায় কেউ যেন তাদের ডাকছে। নিচে ঝুঁকে দেখতে গেলেই কোনো এক অদৃশ্য হাত তাদের ঠেলে মাটিতে ফেলে দিয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন ব্যক্তি মাত্র, আব্দুল চাচা, এখনো সদর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তার থেকে এসব বিষয় জানা গিয়েছে। তবে তবে এখন সে কোমায় চলে গিয়েছে। কবে তার জ্ঞান ফিরবে ডাক্তারও সঠিকভাবে বলতে পারছে না। পাঁজরের হাড় এবং হাঁটুর মালাই চাকি স্থানচ্যুত হয়েছে, ফলে প্রাণে বাঁচলেও সারা জীবন তার কাটবে হুইল চেয়ারে। সত্যি ভাবতেও খারাপ লাগে যে প্রাণবন্ত মানুষটার আজ এমন দুর্দশা। নিজের মনেই এক টানা বিড়বিড় করে কথাগুলো বলে চলেছে সমীরণ রায়। দুর্গাপুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিলে ব্যাচেলর ডিগ্রি পেয়ে সসম্মানে উত্তীর্ণ হওয়ার পর এই তার প্রথম কাজ। নিশ্ছিদ্র রাতের আধার কেটে আকাশের উজ্জ্বল চাঁদের আলো এসে পড়েছে রাজবাড়ির বারান্দায়। সাদা ফুটফুটে জোছনার আলোয় আধারে ডুবে থাকা এই রাজবাড়ির প্রতিটা অংশ আলোকিত হয়ে উঠেছে যেন। চওড়া মার্বেলের মেঝেতে হাঁটতে হাঁটতে সমীরণ ধীরে ধীরে এগিয়ে চলল বারান্দার রেলিং ঘেঁষে একটু সামনের দিকে। দক্ষিণের ঘরগুলো বহু কাল ধরে তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। গোটা বাড়িটিতে সে ছাড়া এই মুহূর্তে কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব নেই। হঠাৎ তার নাকে ভেসে এলো আতরের মিষ্টি গন্ধ। বাড়ির এই দিকটায় এখনো কাজ চলছে। বিপজ্জনকভাবে বাড়ির এই অংশটা কাত হয়ে খানিকটা হেলে রয়েছে। রাজবাড়ির এই পাশটায় বাড়ির খানিকটা অংশ গিয়ে মিশেছে জরাজীর্ণ দাঁত বের করা ইটের ধ্বংসস্তূপের সারিতে, যেখান থেকে সামনের দিকে পা বাড়ানো মানেই মৃত্যুকে আলিঙ্গন করা। সাধে এই রাজবাড়িকে সে মৃত্যুপুরী বলেনি। না জানি এই বাড়িটার প্রতিটি স্থাপত্যে কতই না চোখের জল এবং অসহায় মানুষের দীর্ঘশ্বাস মিশে রয়েছে। আতরের গন্ধটা বেশ সন্দেহজনক। হঠাৎ আলো আধারের মাঝে সমীরণের চোখের সামনে ফুটে উঠল এক আবছা নারী অবয়ব। তার পরনে লাল পাড় সাদা শাড়ি, গা ভর্তি সোনার অলংকার। তার খোলা চুল যেন মাটি স্পর্শ করেছে, তার পা যেন মাটি থেকে খানিক ওপরে বাতাসে ভেসে রয়েছে। সমীরণ শুনতে পেল সেই নারী মূর্তি তাকে যেন কিছু বলতে চাইছে। সে ফিসফিস করে এক পৈশাচিক কণ্ঠে বলে উঠল, ও ইঞ্জিনিয়ার বাবু, এই দিক পানে একবার চেয়ে দেখো। আমি যে তোমার অপেক্ষাতেই এতকাল এই বাড়িতে বন্দি রয়ে গেছি, আমি মুক্ত করবে না? ছুঁয়ে দেখবে না আমায়? হ্যাঁ, আমার শরীরে যে মধু আছে গো,
সবাই আমায় পেতে চায়। তুমি চাও না ও ইঞ্জিনিয়ার বাবু, চাও না? সমীরণ দেখতে পেল সেই নারী অবয়ব বাতাসে দুহাত বাড়িয়ে দিয়ে আলিঙ্গনের ভঙ্গিমায় তাকে যেন আহ্বান করছে। ক্ষণিকের জন্য থমকে দাঁড়ালো সে। বাতাসে ভেসে থাকা সেই নারী ধীরে ধীরে এগিয়ে আসছে তারই দিকে। তার দুই চোখ জুড়ে ঠিকরে বেরিয়ে আসছে যৌবনের উন্মাদনা। তাদের মধ্যে ধীরে ধীরে কমে আসছে দূরত্ব। হঠাৎই মুহূর্তের ভগ্নাংশে সেই নারীর মোহময়ী রূপ পরিবর্তিত হতে লাগল। সে দেখতে পেল সেই নারীর শরীর থেকে মাটিতে খসে পড়ছে শরীরের মাংসপিণ্ড। তার সারা শরীর জুড়ে কিলবিল করছে বিষাক্ত কীট এবং পোকামাকড়। মণিহীন চোখটি এক দৃষ্টে যেন তাকেই নিরীক্ষণ করে চলেছে। তার ঠোঁটের এক পাশ থেকে গড়িয়ে পড়ছে সাদা কষ। ধীরে ধীরে সে তার সাদা বর্ণহীন ফ্যাকাশে দুটো হাত তুলে ধরল নিজের মুখের দিকে। এক পৈশাচিক অট্টহাসি ছেড়ে সেই দুই হাত নিয়ে টেনে ধরল তার ঠোঁট দুটো। তার শানিত ফলার মতো তীক্ষ্ণ নখে মেয়েটার মুখটা আড়াআড়িভাবে গেল চিড়ে। চোয়ালটা দুভাগে ভাগ হয়ে যেতেই সমীরণ দেখতে পেল সেখানে দেখা যাচ্ছে সারি সারি হলদেটে তীক্ষ্ণ দাঁত। ঝুলে পড়া লাল টকটকে জিভটা দিয়ে একবার চেটে নিল সে সমীরণের সারা মুখ। ঘটনার আকস্মিকতায় সমীরণ তখনও সেই স্থানে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ সে অনুভব করল কোনো এক ধারালো জিনিস দুহাত দিয়ে টেনে ধরেছে তার মুখ। এক হ্যাঁচকা টানে তার নিচের চোয়াল মাটিতে খসে পড়ল। শেষ মরণ আর্তনাদটুকু তার মুখ দিয়ে বেরোতেই যাবে এমন সময় অর্ধ অচেতন অবস্থাতেই সে টের পেল তার গোটা শরীরটা যেন শূন্যে ভাসছে। রহস্যময়ী সেই নারী তার শরীরটাকে শূন্যে তুলে কানের কাছে ফিসফিস করে বলে উঠল, নগর কণিকা আমি, সর্বহারা, সকল দুঃখ বুকে নিয়ে যৌবনের উন্মাদনা এত কাল ধরে বিলিয়ে দিয়েছি ওই সকল নরাধামের কাছে। সে সব সব শেষ করে দেবে। সমীরণের আহত ক্ষতবিক্ষত রক্তাক্ত শরীরটা সে প্রবল আক্রোশে আছড়ে ফেলল কঠিন পাথুরে মেঝেতে। একটা অদ্ভুত চিৎকার বেরোলো শুধু তার মুখ দিয়ে। একদলা রক্ত বেরিয়ে এলো তার ঝুলে পড়া অর্ধেক চোয়াল দিয়ে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে সে আবছা চোখে দেখল রাতের কুহকিনী তার হাতের ধারালো নখ বসিয়ে দিল তার বুক লক্ষ্য করে। এক টানে বুকের চামড়া সরিয়ে টেনে বের করে আনলো ধকধক করতে থাকা লাল হৃৎপিণ্ডটা। লোলুপ দৃষ্টিতে তার দিকে চেয়ে বলে উঠল, পুরুষের অন্তরের লোভ, লালসা এবং কামতৃষ্ণা এতকাল ধরে যার দ্বারা নিয়ন্ত্রিত, আজ 100 বৎসর পেরিয়ে সেই নিয়ন্ত্রকের শরীরের ভেতর থেকে লাল লোভনীয় বস্তুটি আজ আমার রক্তের স্বাদ মেটাতে সক্ষম। অভিশাপ, যে অভিশাপ রাজা চন্দ্রভানু প্রতাপ নিজে বন্যে এসেছেন, আজ তার প্রতিকারের পালা। আমি চন্দ্রানী আবারও ফিরে এসেছি এই অভিশপ্ত মহলে, যার প্রতিটি ইট আজও আমার কান্না বুকে জমিয়ে শতাব্দীর গ্লানি মুছে ফেলতে চায়। কিন্তু বাপ তা কখনো ছেড়ে কথা বলে না। নিচে পড়ে থাকা সমীরণের নিথর দেহটার দিকে তাচ্ছিল্য ভরে মুখ দিয়ে একদলা থুতু ছিটিয়ে চন্দ্রানীর দেহটা ধীরে ধীরে অদৃশ্য হল। রাজবাড়ির চওড়া বারান্দা জুড়ে যে সকল সারি সারি হাতে আঁকা ছবি ফ্রেমবন্দি করা হয়েছে, যার ফটো ফ্রেমে লেগে রয়েছে শতাব্দী প্রাচীন ধুলো, তাদের মধ্যে একটি ছবির ফ্রেম হঠাৎ বয়ে আসা দমকা বাতাসে ঝনঝন শব্দে মাটিতে পড়ে গেল। ইতস্তত ছড়িয়ে থাকা কাঁচের টুকরো চাঁদের জোছনায় চকচক করে উঠল যেন। সেই হাতে আঁকা পোর্ট্রেট তথা তৈলচিত্রে দেখা যাচ্ছে নৃত্যরত ভঙ্গিমায় এক নারীকে, যার একটা পা মাটিতে রাখা এবং অন্যটি খানিক তুলে দুহাত বরাভয়ের মুদ্রায় রয়েছে। তার পরনে এক গাঢ় নীল বর্ণের শাড়ি।
শরীর জুড়ে জলজল করছে সোনার অলংকার, চোখ দুটো তার বিষাদে ছেয়ে রয়েছে যেন। নারীটি একটি রাজদরবারে তার নৃত্যের কলাকৌশল প্রদর্শন করছে এবং তাকে ঘিরে রয়েছে রাজদরবারের রাজার গুণগ্রাহী মানুষেরা। হঠাৎই এক ঝাঁক কুয়াশা এসে প্রবেশ করল সেই ফটো ফ্রেমে বন্দি সেই নারীর ছবিটিতে, এবং মুহূর্তের মধ্যে দেখা গেল সেই নারীর চোখ দুটি নিমেষের মধ্যে যেন উজ্জ্বল হয়ে উঠল। কে সেই নারী? কি তার পরিচয়? কেনই বা সে মেতে উঠেছে এমনতর হত্যালীলায়? রাজা চন্দ্রভানুর অভিশপ্ত মহলে লেগে রয়েছে কার দীর্ঘশ্বাস? 5 বছর পরের ঘটনা। ওয়েলকাম টু দি প্যালেস অফ চন্দ্রভানু। রিসর্টের ম্যানেজার মোহন সান্যাল রিসেপশনে আসা নবাগত অতিথিদের অভ্যর্থনা জানালেন। আপনাদের আসতে দেরি হচ্ছে দেখে স্টেশনে গাড়ি পাঠিয়েছিলাম স্যার। আপনাদের আসতে আশা করি কোনো সমস্যা হয়নি। ধন্যবাদ সান্যালবাবু, আমাদের কোনো সমস্যা হয়নি। তবে এই রাজবাড়ির রিসর্টে বুকিং পেতে আমাদের প্রায় 6 মাস অপেক্ষা করতে হয়েছিল। জিন্স টপ পরিহিতা একজন ট্যুরিস্ট গোছের মহিলাকে উদ্দেশ্য করে মোহনবাবু বলে উঠলেন, আসলে ম্যাডাম, অচিন্তপুর গ্রাম এখনও সেভাবে ট্যুরিস্ট প্লেস হয়ে ওঠেনি। সম্প্রতি ভারত সরকারের তত্ত্বাবধানে এবং রাজা চন্দ্রভানুর পরিবারের শেষ সদস্য মানে নীলাম্বরী দেবীর উদ্যোগে এই ভগ্নপ্রায় প্রাসাদ আজকে পরিণত হয়েছে হেরিটেজ বিল্ডিংয়ে। তৈরি হয়েছে বিলাসবহুল রিসর্ট, চতুর্দিকে এত জনসমাগম, তাছাড়াও আরও কিছু হোটেল, রেস্টুরেন্ট, পার্ক। এসবের জন্য তো আজকে অচিন্তপুর গ্রামের নাম সকলের মুখে মুখে। তবে এখন আর সেই গ্রাম কই, মফস্বল বলা যেতে পারে। ধীরে ধীরে আরও পরিবর্তিত হবে 10 বছরের মধ্যে। এই অঞ্চলটা হয়ে উঠবে আপনাদের কলকাতার মতোই এক আধুনিক শহর। আসলে কি বলুন তো ম্যাডাম, রাজবাড়ির বিলাসবহুল জীবন উপভোগ করতে, রাজকীয় খাবারের স্বাদ পেতে দেশ বিদেশ থেকে নানান ট্যুরিস্ট এখানে ছুটে আসে। তাই আগাম বুকিং না করলে এখানে রুম পাওয়া মুশকিল। যারা আগে থেকে বুকিং করে আসেন না, তাদের জন্য বাইরের হোটেলগুলো তো মজুত রয়েছেই। রাজবাড়ির অন্দরমহল খোলা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। রাজপরিবারের সদস্যদের ব্যবহৃত জিনিস অস্ত্রাগারে সাজানো রয়েছে তখনকার সময়ের নানান অস্ত্র। তাছাড়া রাজপরিবারের মানুষদের হাতে আঁকা ছবিও আপনারা দেখতে পাবেন ম্যাডাম। এবার সেই মহিলার পাশে থাকা একজন বছর 30-এর যুবক কাঁধ থেকে ভারী ব্যাগটা নামিয়ে বলে উঠল, আর কি কি সুবিধা দিচ্ছেন আপনারা? স্যার, আপনারা রাজপরিবারের অতিথি। আগেকার সময় হলে এই রাজবাড়িতে আপনাদের জন্য রাজা চন্দ্রভানু নিজে যেরকম এলাহি বিলাসিতার আয়োজন করতেন, আধুনিক সময়ের প্রেক্ষাপটে সেই একই সুযোগ ও সুবিধা আমরা আপনাদের দিচ্ছি টাকার বিনিময়ে। এই বিশাল রাজবাড়িতে ছড়িয়ে রয়েছে 5 তারা হোটেলের মতো সকল সুযোগ সুবিধা। বিশাল ডাইনিং হলে সার বেঁধে রাখা আছে চেয়ার। সেখানে বাংলার পাল রাজাদের শাসনকালে চন্দ্রভানু এবং রাজপরিবারের সদস্যরা একসাথে বসে দুপুর এবং রাতের খাবার গ্রহণ করত। এছাড়া আপনাদের জন্য মদ্যপানের ব্যবস্থাও রয়েছে। পুরনো ধাঁচে আধুনিকতার সংমিশ্রণ বলতে পারেন। আপনাদের পেয়ালায় যে মদের পরিবেশন করা হবে সেই সকল এখনকার ব্র্যান্ডেড ওয়াইন হলেও যেই পাত্রে ঢালা হবে এবং যেই বোতল থেকে ঢালা হবে সেই সবই তখনকার রাজামশাইয়ের শাসনকালে ব্যবহৃত। এছাড়াও রাজমহলের অন্তঃপুরে মানে এখানকার আধুনিক মিউজিয়ামে ঢোকার সময় আমাদের তরফ থেকে গাইডেরও ব্যবস্থা করা হয়েছে স্যার। এই ধরুন আপনাদের রুমের চাবি, আপনাদের রুম নাম্বার 13। চাবির গোছাটা এগিয়ে দিতে দিতে কোনো এক রুম সার্ভিস বয়কে হাঁক পারলেন মোহনবাবু। মোহনবাবুর ডাক শুনে এক ছোকরা গোছের ছেলে এসে হাজির হলো সেখানে। তার গায়ের পোশাক একটু আলাদা ধরনের। সে পরে রয়েছে সাদা উর্দি, মাথায় গোল করে পেঁচানো লাল পাগড়ি, জামার বোতামগুলো লাল এবং নিচে আলখাল্লা জাতীয় একটা সাদা ঢিলে ঢালা প্যান্ট, পায়ে ক্যাম্বিস জাতীয় একটা সাদা জুতো। উপস্থিত পুরুষ এবং মহিলাটি বুঝতে পারলেন এখানকার সব কিছুই শৃঙ্খলাবদ্ধ এবং কঠিন অনুশাসনে আবদ্ধ। এমনকি পোশাক পরিচ্ছদও তৎকালীন সমাজ ব্যবস্থায় রাজপরিবারের ভৃত্যেরা যেই পোশাক পরত সেই একই ধাঁচের পোশাক এদের ইউনিফর্ম।
শরীরটা খানিক ঝুঁকিয়ে অভিবাদনের ভঙ্গিমায় সেই ছোকরা যুবকটি তাদের বলে উঠল, ইয়োর হাইনেস, ওয়েলকাম টু দ্য প্যালেস। পুরুষ এবং মহিলাটির হতভম্ব হয়ে যাওয়া মুখের দিকে চেয়ে এবার ম্যানেজার মুচকি হেসে বলে উঠল, স্যার, ম্যাডাম, আমাদের সকল অতিথিদের আমরা এইভাবেই রাজকীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে থাকি এবং রাজা চন্দ্রভানু যেইভাবে জীবনযাপন করতেন তার স্বাদ আপনাদের দিতেই আমাদের এই ছোট্ট প্রয়াস। আজকে রাতে চন্দ্রভানু প্যালেসের বিশাল হলঘরটায় আমরা একটা পার্টি অ্যারেঞ্জ করেছি। আপনাদের সেখানে আমন্ত্রণ জানালাম। সেখানে থাকছে নাচ, গান, মদ্যপানের ব্যবস্থা। তবে হ্যাঁ, এটা কিন্তু একটা প্রাইভেট পার্টি এবং রয়্যাল থিম বেসড। ওই আপনারা যাকে মার্ক স্ট্রেট পার্টি বলেন বা ছদ্মবেশ ধারণ পার্টি, ওই রকমই আর কি। তাই আপনাদের জন্য উপযুক্ত পোশাক আর মুখোশ দুই আপনাদের ঘরে যথাসময় পাঠিয়ে দেওয়া হবে, যদি আপনারা রাজি থাকেন আর কি। রাজি মানে? অবশ্যই আমরা রাজি। আরে রাজার প্রাসাদে এসে এমন এক সুবর্ণ সুযোগ কি কেউ হাতছাড়া করে? মশাই, আমার তো এখন থেকেই কেমন রীতিমতো এক্সাইটেড লাগছে। একটা কেমন গা ছমছমে থ্রিলিং ব্যাপার রয়েছে। এই, তুমি থামো তো। পার্টির কথা শুনলেই তোমার মাথা ঠিক থাকে না, তাই না? ট্যুরিস্ট মহিলাটির ধাতানি খেয়ে এবার পুরুষটি যেন খানিক দমে গিয়ে চুপ করে রইল। মহিলাটি ম্যানেজারের উদ্দেশ্যে বলল, আমরা ভীষণ ক্লান্ত, আপাতত বিশ্রাম নিতে চাই। আজকের রাতের পার্টিতে যাব কি না সে পরে ভাবা যাবে। স্টেশন থেকেই দুপুরে আমরা লাঞ্চ সেরে নিয়েছি, তাই আপাতত আমাদের জন্য দুটো ব্ল্যাক কফি, সুগার ছাড়া আর কিছু স্ন্যাক্স আমাদের ঘরে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম, তাই হবে। আপনারা দয়া করে আপনাদের পরিচয়পত্র রিসেপশনে একটু জমা করে দেবেন। আর হ্যাঁ, এইখানে একটা সই করুন। চেক আউটের দিনই আপনারা আপনাদের পরিচয়পত্র সম্বন্ধীয় সকল ডকুমেন্ট পেয়ে যাবেন হাতে। কেন? এটা আবার কেমন নিয়ম আপনাদের? আপনারা এক্ষুনি তো ডকুমেন্ট ভেরিফাই করে আমাদের দিয়ে দিতে পারেন, তাই না? আই এম সরি ম্যাডাম, আসলে এটাই বিজনেস প্রোটোকল, বুঝতেই তো পারছেন। খাতার পাতায় দুজনে নিজেদের নাম সই করল, নীলেশ মুখার্জি এবং অপর্ণা মুখার্জি। বলাই বাহুল্য তারা স্বামী স্ত্রী, অন্তত আধার কার্ডের পদবি সেই দিকে ইঙ্গিত করছে। তবে মহিলাকে দেখে সেটা বোঝার জন্যই, কারণ সধবা নারীর কোনো চিহ্ন তার শরীরে বর্তমান নেই। গজগজ করতে করতে দুজনে সেই ছোকরা গোছের যুবকটির সাথে এগিয়ে চলল তাদের বরাদ্দ করা ঘরটিতে। 13 নম্বর ঘর, আনলাকি 13, তাই না অপর্ণা? কি যে বলো না নীল, এসব আবার হয় নাকি? হয় কি হয় না সেটা জানি না, তবে এই বাড়িতে যখন হেরিটেজের জন্য সাজানো হচ্ছিল এবং তারও আগে যখন এই বাড়ির মেরামতির কাজ চলছিল, তখন অনেকের অস্বাভাবিক মৃত্যু ঘটে এই বাড়িতে। প্রশাসন এবং মিডিয়া খবরটাকে চেপে গেলেও একজন ইউটিউবার এখানে এসে ভ্লগ বানিয়ে তার চ্যানেলে আপলোড করেছে, যেখানে সে এই বাড়ির বেশ কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে সম্মুখীন হয়। তবে তারপর থেকে সেও নিখোঁজ। কিন্তু অপর্ণা, এই বাড়িতে আসার আমাদের কারণ নিশ্চয়ই তুমি বলোনি। আমরা এখানে কিন্তু কোনো হানিমুন ট্রিপে আসিনি। তাই এইসব বিলাসবহুল বিলাসিতা, এই সকল রাজকীয় ব্যবস্থা দেখে তুমি কিন্তু ভেবো না আমি ভুলে গিয়েছি আমার ভাই সমীরনের মৃত্যু এই রাজবাড়ির কনস্ট্রাকশনের কাজ চলাকালীন হয়েছিল। তবে কিছু একটা বলতে গিয়েও যেন থমকে গেল সে। ছোকরা গোছের যুবকটি চাবি দিয়ে দরজা খুলে বলল, স্যার, হিয়ার ইজ ইউর রুম। আপনাদের অর্ডার করা কফি এবং স্ন্যাক্স আমি ঘরে পাঠিয়ে দিচ্ছি, আর কোনো রকম কোনো সাহায্যের প্রয়োজন হলে রুম সার্ভিসে কল করে জানাবেন। তবে হ্যাঁ, আজ রাতের পার্টিটা কিন্তু ঠিক সন্ধ্যে 6টার দিকে শুরু হবে, যেখানে উপস্থিত থাকবেন ভানুবংশের শেষ উত্তরাধিকারী মিসেস নীলাম্বরী, যিনি আজকের প্রোগ্রামের হোস্ট হবেন। তাদের জন্য এমন একটা ওয়েলকাম পার্টির ব্যবস্থা করা হয়ে থাকে স্যার। পকেট থেকে একটা 500 টাকার নোট বের করে সেই যুবকটির দিকে নীলেশ বাড়িয়ে দিতেই সে হাসি মুখে নোটটা পকেটে ঢুকিয়ে নিয়ে স্মিত হেসে গটগট করে সামনের দিকে এগিয়ে গেল। ঘরে প্রবেশ করে তারা এমন এক এলাহি বন্দোবস্ত দেখে খানিক থম মেরে দাঁড়িয়ে রইল। মেঝেতে পাতা রয়েছে সুদৃশ্য গালিচা, ঘরের ভেতরে উপস্থিত একটি গদিওয়ালা সোফা এবং একটি সেগুন কাঠের তৈরি বিছানা। সবেতেই যেন প্রাচীনত্বের ছোঁয়া। শুধু দেওয়ালের সাথে লাগানো টিভিটা যা জানান দেয় তারা এখনও আধুনিক যুগের মানুষ। সত্যি, ওই যুগের অলঙ্করণের সাথে আধুনিকতার মেলবন্ধন সত্যি প্রশংসনীয় বটে, তাই না নীল? তা তুমি ঠিকই বলেছ। তবুও মনের মাঝে একটা কিন্তু রয়েই যায়।
এভাবে পরিচয় গোপন করে সমীরণের মৃত্যু রহস্য উদ্ধার করতে এসেছি বটে, তবে কতটা সফল হতে পারবো তা জানি না। মিডিয়ায় থাকার দরুন কিছু সোর্স আমারও হয়েছিল। তোমার মাস্তুতো ভাই সমীরণের মৃত্যু আমাকেও বেশ নাড়া দিয়ে গিয়েছে। আমাদের বিয়ের আগেও তোকে দেখেছি আমি। এমন তরতাজা যুবকের প্রাণহীন নিতর দেহ, সর্বোপরি তার শরীরের ওপর চলা এমন নরকীয় অত্যাচার কি সত্যি কোনো মানুষের কাজ হতে পারে? মানুষ মানুষ এত জঘন্য কাজ করতে পারে না অপূর্ণা। তারপর ওর সাথে কার কি শত্রুতা? হ্যাঁ, ছেলেটা সদ্য সিভিল ইঞ্জিনিয়ারিং পাশ করে ওই মন্ডল কনস্ট্রাকশনে চাকরি নিয়ে তার জীবনের প্রথম প্রজেক্ট হাতে নিয়েছিল, তাকে ওইভাবে মারলো কে? ওই জন্যই তো বলছি, লোকমুখে যা যা শুনেছি সবই কি ঠিক? জানি না নীল, আমি সত্যের কারণ জানি না। তবে খোঁজ নিয়ে দেখেছি সমীরণের মৃত্যুর পর এই প্রজেক্ট চলে যায় অন্য এক কনস্ট্রাকশন কোম্পানির হাতে, যারা এই কাজটা সম্পন্ন করেছিল। তবে তারা সকলে দলবদ্ধভাবে কাজ করত এবং সন্ধে নামতেই এই বাড়ি ছেড়ে বাড়ির সামনে তাঁবু খাটিয়ে থাকত। সমীরণ আমারও যে ভাইয়ের মতো। তবে তুমি যে আশায় এসেছো তাতে কতটা সফল হবে বলতে পারছি না। আচ্ছা, তুমি এই বাড়ির ইতিহাস কতখানি জানো? মানে কি বলছে তোমার রিসার্চ? দেখো নীল, তুমি রয়েছো মিডিয়ায় এবং আমি একজন ইতিহাসের প্রফেসর। তাছাড়া একজন প্রত্নতত্ত্ববিদ হওয়ার সুবাদে নানান জায়গায় খনন কার্যে অংশ নিয়েছি এর আগে। আমি যতদূর জানি, পাল রাজাদের শাসনকালে রাজা চন্দ্রভানু হয়ে উঠেছিলেন একজন দক্ষ সেনানায়ক এবং প্রতাপশালী রাজা। বাংলা, বিহার, উড়িষ্যা, রাজগীর, কটক সহ বহু স্থানে তিনি তার রাজত্বের বিস্তার ঘটিয়েছিলেন। ইতিহাস তার সম্বন্ধে আজও নীরব বটে, তবে আমরা যারা আর্কিওলজিস্ট বা গবেষণার কাজে নিযুক্ত তাদের কাছে এই নামটা অপরিচিত নয়। আমি এসেছি ইতিহাসের গন্ধমাখা এই বাড়িটার তথ্য সংগ্রহ করতে, এবং তুমি এসেছো তোমার ভাইয়ের মৃত্যুর সত্যতা অনুসন্ধানে। তুমি যে আপলোড হওয়া ভিডিওটার কথা বলছো তার মধ্যে কতটা সত্যতা রয়েছে বলতে পারি না, তবে এসেছি যখন নিশ্চয়ই এই ব্যাপারে কিছু না কিছু জানতে পারবো। আমি মন্ডল কনস্ট্রাকশনের কর্ণধার রাজা নারায়ণের কন্ট্যাক্ট নম্বর নিয়ে রেখেছি আগেই, প্রয়োজনে কাজে আসবে। আচ্ছা অপর্ণা, এই বাংলার রাজা চন্দ্র ভানুকে নিয়ে এখনো পর্যন্ত কি কি পেয়েছো? জানি না কেন আমার মনে হচ্ছে রাজা চন্দ্র ভানুর ইতিহাসের সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে রয়েছে সমীরণের হত্যা রহস্য। যদি একান্তই জানতে চাও তাহলে তোমার অজ্ঞানতা দূর করার খাতিরে বলতে পারি যতটা আমি জেনেছি। দেখো, চন্দ্রভানুর ইতিহাস তুমি ইন্টারনেটের উইকিপিডিয়ায় খুঁজে পাবে না। হ্যাঁ, এই প্রাসাদের উল্লেখ আছে ঠিকই, তবে এর সাথে জড়িত তথ্য ইন্টারনেটের জগতে খুঁজে পাওয়া মুশকিল। আমি প্রাচীন পুঁথিপত্র ঘেঁটে জানতে পেরেছি চন্দ্রভানুর মহলটি সন 1672 সালে স্থাপিত হয়েছিল। 1608 সালে 24শে অগস্ট সর্বপ্রথম ইংরেজরা ভারতের সুরাট বন্দরে তাদের জাহাজ ভিড়িয়েছিল। ব্যবসায় অধিক লাভবান হতে তারা বেছে নিয়েছিল আমাদের এই ভারতবর্ষকে। 1645 সালে যখন ডেনমার্ক এবং সুইডেনের যুদ্ধ চলছিল তখন ভারতের বাজারেও তার বিপুল প্রভাব পড়েছিল। তবে ওই সময় সুরাটে পর্তুগিজদের আধিপত্য থাকায় তারা ব্যবসা করতে পারেনি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1633 সালে মহানন্দা বদ্বীপের হরিহরপুরে একটি ফ্যাক্টরি স্থাপনের মাধ্যমে বাংলায় ব্যবসা বাণিজ্য শুরু করে। তবে ব্যাপারটা এত সহজ ছিল না। রাজা চন্দ্রভানুর পিতা সূর্যভানু ছিলেন এক ন্যায়পরায়ণ সম্রাট। এর মধ্যে গঙ্গার পবিত্র ধারায় বয়ে গিয়েছে বহু অজানা গল্প। সূর্যভানুর মৃত্যুর পর চন্দ্রভানু সিংহাসনে বসে রাজত্ব তথা সকল প্রজাদের ভার নেন এবং তার রাজত্ব বিস্তার করেন। তবে এই ক্ষেত্রে একটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা না বললেই নয়। তার সময়কালে এই অচিন্তপুর গ্রাম, যা ওই সময় এক উন্নত নগরী ছিল, সেই সময় এখানে এক বিশেষ প্রথা পালন করা হতো। রাজামশাই প্রতি বছর বিয়ে করতেন এই গ্রামের কোনো এক তরুণীকে, এবং শর্ত থাকতো একটাই, 1 বছর রাজৈশ্বর্য ভোগ করার পর
তাকে নিযুক্ত হতে হবে নগর গণিকা স্থানে। নগর গণিকা সে আবার কি? এক ভয়াবহ কুপ্রথা নীলেশ, যার সাথে জড়িয়ে রয়েছে এই রাজবাড়ি তথা রাজ পরিবারের কলঙ্কময় অধ্যায়। এই বিষয়ে সবটুকু আমি জানি না, তবে যতটুকু জানি বলছি। দিল্লির মসনদে তখন নবাব সিরাজ, মুঘল সাম্রাজ্যের সেনাদের সামনে তখন ইংরেজরাও নতি স্বীকার করেছিল। নবাব এবং এই রাজ্যের সকল আমাত্য ও ব্যবসায়ী বণিকদের মনোরঞ্জনের জন্য নিযুক্ত করা হতো এই সকল নগরগণিকাদের। তাদের উপর রাতের পর রাত চলত অকথ্য শারীরিক এবং মানসিক নির্যাতন। যারা কথার অমান্য করত তাদের ঠান্ডা কারুতে আজীবন কাটাতে হতো। এমনই এক নগরগণিকার নাম ছিল চন্দ্রানী। চন্দ্রানীর ব্যাপারে যতদূর প্রাচীন পুঁথি বলে, রাজা চন্দ্রভানু প্রতি বছরই গাঁয়ের এক একটি কুমারী মেয়েকে বিয়ে করতেন। শর্ত থাকত একটাই, 1 বছর রাজরানী এবং রাজৈশ্বর্যের প্রাচুর্য ভোগ করার পর তাকে বানানো হবে নগরগণিকা কিংবা নগরবধূ হিসাবে নিযুক্ত করা হতো। রাজার অতিথিশালায় অভাগতদের মনোরঞ্জনের জন্য এদের নিযুক্ত করা হতো। চন্দ্রানী ছিলেন এই গ্রামেরই এক গরিব ব্রাহ্মণ পরিবারের মেয়ে। সে ছিল রূপে গুণে অনন্যা। রাজা চন্দ্রভানু তার রূপ যৌবনে মোহিত হয়ে তাকে বিবাহের প্রস্তাব দেন। তার বিনিময়ে সেই পরিবার পায় বিলুপ ধনরত্ন। চন্দ্রানী জানতেন তার শেষ পরিণতি কি হতে চলেছে, কিন্তু বাবা এবং পরিবারের বাকি সদস্যদের মুখ চেয়ে তিনিও রাজি হয়ে যান। এরপর টানা 1 বছর তিনি রাজার রানী ছিলেন এবং পরবর্তীকালে শর্ত অনুযায়ী তাকে নগরগণিকায় নিযুক্ত করা হয়। তবে চন্দ্রানীর প্রতি রাজার বিশেষ দুর্বলতা কাজ করত, তাই তিনি তাকে নগরগণিকাদের প্রধান রূপে নিযুক্ত করেন। এর পরের ঘটনা আমি আজও জানতে পারিনি। অপর্ণার মুখ থেকে চন্দ্রানীর নাম উচ্চারিত হতেই হঠাৎ ঘরের কাঁচের জানলাটা কোনো একটা দমকা হাওয়ায় খুলে গেল। ঝনঝন শব্দ করে জানলার কাঁচ মাটিতে পড়তেই সম্বিত ফিরল তাদের। তারা লক্ষ্য করল ঘরের তাপমাত্রা যেন স্বাভাবিকের থেকে হঠাৎ অনেকটা কম অনুভূত হচ্ছে। একরাশ হিমেল বাতাসে যেন শরীর জুড়ে এক তীব্র কম্পন অনুভূত হচ্ছে। মুহূর্তের মধ্যে তারা লক্ষ্য করল এক ঝাঁক সাদা ধোঁয়া পাক খেতে খেতে ঘরের সিলিং ছুঁয়েছে। যেন ঘরের সেই জমাট বাঁধা কুয়াশা সৃষ্টি করল এক নারী অবয়বের। তার শরীরে রয়েছে লাল পাড় সাদা শাড়ি, মাথার এলো চুল উন্মত্ত হাওয়ার বেগে বাতাসে উড়ে চলেছে। যেন তার মুখের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কোনো এক ধারালো অস্ত্রের আঘাতে আড়াআড়িভাবে চেরা। নিচের চোয়াল এবং মাংস ঝুলছে যেন তার। বিকট হাঁ হয়ে থাকা মুখটাতে দেখা যাচ্ছে সারি সারি তীক্ষ্ণ দাঁত। হাঁ হয়ে থাকা মুখের ভেতর থেকে বাইরে বেরিয়ে ঝুলে রয়েছে লাল জিভটা। চোখের জায়গাটায় দুটো কালো গর্ত দেখা যাচ্ছে। মাথার পেছনটা ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে ঘিলু। সারা শরীরটা ফ্যাকাশে রক্তশূন্য। বুকের জায়গাটা যেখানে ধুকপুক করে প্রাণ শক্তি, সেই অংশটা একদম ফাঁকা। শরীরের সেই শূন্য কালো গহ্বর দিয়ে বেরিয়ে আসছে কিলবিল করে কালো কীটের দল। থরথর করে কাঁপতে থাকা দুটো মানুষের দিকে সেই মণিহীন চোখ দুটো মেলে পৈশাচিক কণ্ঠে ছড়া কেটে সেই মূর্তি বলে উঠল, মনের মাঝে দ্বন্দ্ব কেবল, কে আপন কেই বা পর। নগরবধূ নিজেই সাজে, সাজবাতি জেলে রাখে। কেই বা স্বামী কেই বা গ্রাহক, অতৃপ্ত খিদে নিয়ে জেগেছি প্রহর। চন্দ্রানী, আমি সেই কলঙ্কিত চন্দ্রানী। আসতে চাইলে পালা পালা পালা, নইলে প্রাণী বেঁচে ফিরতে পারবি না তোরা। কেউ বাঁচবে না, কেউ না।
সে সব শেষ করে দেবে, সবাইকে মেরে ফেলবে। তোরা যে তার পাতা ফাঁদে পা দিয়েছিস। জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ার আগে অপর্ণা দেখতে পেল নীলেশ অনেকক্ষণ আগেই বিছানায় লুটিয়ে পড়েছে। তার শরীরের ওপরেই আছড়ে পড়ল অপর্ণা। চোখ দুটো সম্পূর্ণ বোঝার আগে সে দেখতে পেল সেই নারী শরীরটা ধীরে ধীরে শূন্যে যেন মিলিয়ে যাচ্ছে। একটা মন কেমন করা সুগন্ধি আতরের গন্ধ নাকে এসে ঝাপটা মারছে তার। ধীরে ধীরে চোখ বুঝল সে। স্যার, ম্যাডাম, আপনারা ঠিক আছেন? প্লিজ দরজাটা একবার খুলুন, আমি রুম সার্ভিস থেকে এসেছি। ম্যানেজার মোহন সান্যাল ছোকরা গোছের যুবকটির দিকে একবার প্রশ্নবোধক দৃষ্টি মেলে চেয়ে দেখল। সে বলে উঠল, হ্যাঁ, তা কতক্ষণ ধরে দরজা খুলছেন না? তা প্রায় 15 মিনিট তো হবেই। আমি তাদের জন্য কফি আর স্ন্যাক্সের ব্যবস্থা করে এনেছিলাম। হঠাৎ শুনি ঘরের ভেতর থেকে ঝনঝন করে কাঁচের শব্দ, তারপর একটা অদ্ভুত গোঙানির শব্দ, আর তারপরই সব শান্ত। ব্যাপারটা বুঝতে না পেরে আপনাকে জানিয়েছিলাম। বেশ করেছো, চলো। তড়িৎ গতিতে প্যান্টের পকেট থেকে ঘরের ডুপ্লিকেট চাবিটা বের করে ঘরের দরজা খুলতেই চমকে গেল প্যালেসের রিসর্টের ম্যানেজার সান্যাল বাবু। বিছানায় অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে দুটো শরীর। ঘরের অবস্থা লণ্ডভণ্ড, যেন খানিক আগেই এখানে একটা ছোটোখাটো ঝড় বয়ে গেছে। মার্বেলের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে ভাঙা জানলার কাঁচের টুকরো। ম্যানেজার বাবু আঁতকে উঠে বেয়ারাকে নির্দেশ দিয়ে বলে উঠল, ওই এক্ষুনি একবার ডাক্তার রায়কে খবর দে। আমাদের হোটেলে কি এমন ঘটনা প্রথম দেখছি? তুই কিন্তু নিজের মুখটা একদম বন্ধ রাখবি, নইলে তুই জানিস নিশ্চয়ই যে ম্যাডাম তোর কি হাল করবে। স্যার, কতদিন এভাবে আমায় আটকে রাখবেন? সত্যিটা সবাই একদিন ঠিক জানতে পারবে। নীলাম্বরী ম্যাডামের প্রকৃত পরিচয়টা কি সেটা জানতে বাকি নেই। কতদিন এভাবে একের পর এক পর্যটকদের বলি দেবেন? সবার মতোই এসেছিলাম এই স্থানে একজন ইউটিউবার হিসেবে। এখানকার প্যারানর্মাল অ্যাক্টিভিটি তুলে ধরতে চেয়েছিলাম, কিন্তু আপনারা আমাকেও ছাড়েননি। যুগের পর যুগ ধরে শরীরের খোলস বদলে, নাম বদলে, পেশা বদলে সেই প্রাচীন যুগ থেকে এই রাজ পরিবারের সেবা করে চলেছেন। আপনার আধুনিক শরীরের খোলসে রয়েছে সেই প্রাচীন যুগের আত্মা। আপনারা সকলেই ছিলেন রাজার সহকারী এবং রাজ দরবারের প্রধান আমত্ত। রাজা চন্দ্রভানু ছিলেন একজন প্রেত সাধক। শয়তানকে নিজের আত্মা উৎসর্গ করে তিনি অমরত্ব লাভ করেছেন। কি ভেবেছেন তার বিনাশ নেই? এই যে নগরগণিকা প্রধান চন্দ্রাণীর শরীরে নিজের আত্মা প্রতিস্থাপন করে এবং নিজের শরীরকে ধ্বংস করে তিনি যুগের পর যুগ ধরে নানান নামে নানান পরিচয় আত্মগোপন করে রয়েছেন। এবং এই বর্তমান সময় সেই চন্দ্রাণীর শরীরে থাকা রাজা চন্দ্রভানুর আত্মা নিজেকে মিসেস নীলাম্বরী রূপে পরিচয় দিয়ে সরকারের অনুমোদন নিয়ে এই রিসর্ট, এই রাজমহলকে হেরিটেজে রূপান্তরিত করেছেন। এর পেছনে যে পৈশাচিক অভিসন্ধি রয়েছে সেটাও একদিন না একদিন সকলের সামনে আসবেই। পর্যটকদের আমন্ত্রণ জানিয়ে চন্দ্রাণীকে দিয়ে তাদের হত্যা করিয়ে তাদের আত্মাকে নিজের সেবাদাস রূপে নিযুক্ত করে কি প্রমাণ করতে চাইছেন? আবারও একবার ক্ষমতায় ফিরবেন আপনারা? রাজতন্ত্র গঠিত হবে। একদম চুপ, কালকের ছোকরা। তুই আমার মুখে মুখে তর্ক করছিস? হ্যাঁ, আবার মুখে মুখে তর্ক? হ্যাঁ, তুই আমাদের কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু না। মুখটা খুললেই তোর অতৃপ্ত প্রেত যা দেহ ধারণ করতে সক্ষম হয়েছে, সেও তো ওনারই কারণে, ওনারই তন্ত্রবিদ্যার শক্তি দিয়ে। কি মনে নেই? থরথর করে কাঁপতে থাকা হোটেলের বয়ের দিকে চেয়ে কথাগুলো বলে ঘর থেকে ভারী বুটের শব্দ তুলে মচমচ করে বাইরে বেরিয়ে এলেন ম্যানেজার মোহন সান্যাল। বড় হলঘরটা পেরিয়ে সুদৃশ্য করিডোর পার করে তিনি আরও খানিকটা এগিয়ে গিয়ে রাজবাড়ির দক্ষিণ প্রান্তের একটি সুদৃশ্য কামরায় গিয়ে দরজায় টোকা মারলেন। ম্যাডাম, আসবো? ঘরের ভেতর থেকে ভেসে এলো এক মহিলার ভারী কণ্ঠস্বর। কে? ম্যাডাম, আমি মোহন। পার্টির তো এখনো প্রায় 1.5 ঘন্টা বাকি রয়েছে, এখন আমায় কিসের প্রয়োজন? তুমি জানো না আমি অযথা মানুষের সঙ্গ পছন্দ করি না। তাছাড়া তোমাদের কঠিনভাবে নির্দেশ দেওয়া রয়েছে আমায় যেন কোনো বিশেষ কারণ ছাড়া কেউ বিরক্ত না করে। তাহলে এখন কি করতে এসেছো? নীলাম্বরী ম্যাডাম, এদিকে যে একটা সমস্যা হয়ে গিয়েছে। খানিক আগে দেখলাম মিস্টার আর মিসেস মুখার্জি অজ্ঞান হয়ে পড়ে আছেন।
ভেতরে এসো। দুলতে থাকা ইজি চেয়ারটাতে কালো পোশাকে সারা শরীর ঢাকা একটি মহিলা ক্রমাগত দুলতে দুলতে হাতে ধরে রাখা ছুঁচসুতো দিয়ে একটা উলের স্কার্ফ বুনে চলেছেন। বাইরের আলো তখনও বেশ উজ্জ্বল, তবুও ঘরের দরজা জানলা বন্ধ করে সামান্য 0 পাওয়ারের একটা আলো জ্বালিয়ে তিনি বসে রয়েছেন। আবছা আলো আধারিতে তার মুখটা স্পষ্ট নয়। কালো রঙের শার্টিনের পোশাক পরিহিতা সেই নারীর গলা থেকে ঝুলছে কালো সুতোয় বাঁধা এক ধরনের বিশেষ লকেট, যার দুটি প্রান্ত গিয়ে মিশেছে একটি গোলাকার অংশে। ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় সেই গোলাকার অংশটিতে ছোট ছোট অক্ষরে কিছু একটা যেন খোদাই করা রয়েছে, যার মর্ম উদ্ধারের ক্ষমতা অন্তত মোহন সান্যালের মতো এক সাধারণ কর্মচারী কিংবা বলা ভালো নতুন শরীরের খোলসে থাকা সেই প্রাচীন আত্মার নেই। ম্যাডাম, আজকে সকালেই মুখার্জি দম্পতি আমাদের রিসর্টে চেক ইন করেছিল। ওনারা আগেই কফি ও স্ন্যাক্সের অর্ডার দিয়ে গিয়েছিল, তাই খাওয়ার নিয়ে যাওয়ার পর আমাদের বেয়ারা যখন বারবার ডেকেও তাদের পাত্তা পায় না, তখন সে আমাকে ডাকে। দরজা খুলে দেখি ঘরের জিনিসপত্র তছনছ হয়ে পড়ে রয়েছে, জানলার কাঁচ ভাঙা এবং মুখার্জি দম্পতি বিছানায় এলিয়ে জ্ঞান শূন্য অবস্থায় পড়ে রয়েছে। ম্যাডাম, ডাক্তার রায়কে খবর দিয়েছ তো? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম। তাদের জন্য কত নম্বর রুম অ্যালট করেছো? 13 নম্বর ম্যাডাম। 13 নম্বর ঘরের কথা শুনে ম্যাডাম নীলাম্বরীর মুখে যেন একটা চোরা হাসি খেলে গেল, কিন্তু সেটা চেপে রেখে তিনি মুখে বললেন, বেশ, এইবার তুমি যাও, আমার অনেক কাজ বাকি রয়ে গিয়েছে। ওনাদের দ্রুত সুস্থ করার ব্যবস্থা করো। আজকে রাতের পার্টিতে ওনাদের আশা কিন্তু চাই। হ্যাঁ ম্যাডাম, সে আর বলতে। হাত দুটো কচলাতে কচলাতে আবারও মোহন বলল, ম্যাডাম, আজকের স্পেশাল মেনুটা কি রাখবো? মূর্খ, রাখবে না মানে? আজকে যে আবারও নরমাংস এবং রক্ত দিয়ে সকলে ভোজ গ্রহণ করবে। এই রাজবাড়ির অতিথি আপ্যায়ন কিভাবে হয়ে এসেছে সেটা কি তুমি জানো না? সেটা কি তুমি ভুলে গেছো মোহন? না মানে আর কোনো মানে টানে নয়, এবারে তুমি আসতে পারো। আর হ্যাঁ, যা যা নির্দেশ দেওয়া রয়েছে সেগুলো মাথায় রেখো, নইলে তুমি তো জানো আমি কতটা ভয়ঙ্কর হতে পারি। আমাদের তরফ থেকে কোনো গাফিলতি হবে না, কথা দিলাম। মোহন বাইরে বেরিয়ে যেতেই হঠাৎ অদ্ভুতভাবে দরজাটা সশব্দে নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ইজি চেয়ারটা মৃদুমন্দ দুলে চলেছে তখনও। দরজায় কান পাতলে শোনা যাচ্ছে ক্যাঁচ ক্যাঁচ শব্দ এবং একটি অস্ফুট কণ্ঠে যেন কোনো এক বিশেষ মন্ত্র বিড়বিড় করে বলতে বলতে দুলে চলেছেন ম্যাডাম নীলাম্বরী। হঠাৎ এক ঝাঁক ধোঁয়ার কুণ্ডলী একত্রিত হতে লাগলো ঘরের ভেতর। ধীরে ধীরে সেই ধোঁয়ার কুণ্ডলী জমাট বেঁধে সৃষ্টি হলো এক নারী অবয়বের। তার মুখটা আড়াআড়িভাবে চেরা, মুখের ভেতর থেকে বাইরে বেরিয়ে ঝুলছে লকলকে লাল জিভটা। ঘাড়টা একদিকে কাত করে রাখা এবং মাথার পেছনটা ফেটে গিয়ে সেখান থেকে বেরিয়ে আসছে মাথার সাদা ঘিলু। তাকে দেখে মিসেস নীলাম্বরীর মুখে ফুটে উঠল একটি বিশ্রী কুৎসিত হাসি। চন্দ্রানী, তুমি এসেছো? তোমায় যে আসতেই হবে, কারণ কারণ তুমি যে শুধু আমার 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 একার। কিন্তু আমার কথার অবাধ্য হওয়ার শাস্তি কি জানো তো? হিংস্র সাপদের মতো ঘর ঘর করতে করতে সেই পৈশাচিক বিভীষিকা বলে উঠল, না না না, চন্দ্রানী কারোর গোলাম নয়। তুমি আমায় আর বেশি দিন আটকে রাখতে পারবে না, কিছুতেই না। যেদিন আমি সম্পূর্ণভাবে মুক্ত হব সেই দিনই আমি তোমায় শেষ করে ফেলবো। ওই যে ওই লকেটটিতে বন্দি রয়েছে আমার মতো হাজার হাজার নগরগণিকার অতৃপ্ত আত্মা। স্বয়ং শয়তানের কাছ থেকে পাওয়া এই বিশেষ উপহার তোমায় আজও আমার হাত থেকে বাঁচিয়ে রেখেছে। যেদিন মুক্তি পাবো সেই দিনই হবে তোমার অন্তিম দিন। তাই বুঝি চন্দ্রানী? মুখে একটা অশ্লীল ইঙ্গিত করে মিসেস নীলাম্বরী বলে উঠল, আচ্ছা চন্দ্রানী, দেহতত্ত্বের রীতি কি
জানো, যে অসীম শক্তি বলে যুগের পর যুগ ধরে নানান পরিচয় আমি তোমায় আমার কাছে বেঁধে রেখেছি, কি ভেবেছ এত সহজে সেখান থেকে তুমি মুক্তি পাবে? মূর্খ তুমি চন্দ্রাণী, তোমার স্পর্ধা দেখে আমি অবাক হচ্ছি। এতই যদি তোমার সাহস, দেখি দেখি তোমার শক্তির জোর কতটা। চন্দ্রভানু, আমার শরীরের মধ্যে নিজের আত্মা প্রতিস্থাপন করে তুমি আজকে মিস নীলাম্বরী হয়ে উঠেছ। যুগের পর যুগ ধরে তুমি আমার এই শরীরে থেকে একের পর এক অন্যায় করিয়ে এসেছ আমাকে দিয়ে। প্রথমে বিয়ে করার পর আমায় ভোগ করে তৃপ্ত হলে ছুঁড়ে ফেলে দিয়েছ ওই হারামখানায়, যেখানে আমারই মতো শত শত রানী যারা ছিল তোমার বিয়ে করা স্ত্রী, তাদের বানিয়েছ বেশ্যা। তাদের শরীর ভোগ করেছ পরপুরুষ, আর তার জন্য তুমি দায়ী মিস নীলাম্বরী ওরফে রাজা চন্দ্রভানু। মুহূর্তকালের অপেক্ষা, তারপরেই এক তীক্ষ্ণ গলার স্বর থেকে হিংস্র জন্তুর মতো গর্জন করে রাজা চন্দ্রভানুর বংশের শেষ উত্তরাধিকারিণীর ওপর ঝাঁপিয়ে পড়তেই হঠাৎই এক তীব্র বৈদ্যুতিক শিখায় আঘাত পেয়ে সে মাটিতে ছিটকে পড়ল। চন্দ্রাণী লক্ষ্য করল সেখান থেকে ঠিকরে বেরিয়ে আসছে এক নীলাভ বর্ণের চোখ ধাঁধানো আলো। এরপর নীলাম্বরী প্রবল বেগে তার বাঁ হাত শূন্যে প্রসারিত করে অদ্ভুত এক কায়দায় বাঁ হাতটা বরাভয়ের মুদ্রায় বুকের কাছে রেখে বিড়বিড় করে একটা মন্ত্র পড়তেই হাতের তালু থেকে ঠিকরে বেরিয়ে এলো লাল এক রাশ কালো ধোঁয়ার আস্তরণ। সেই ধোঁয়ার আস্তরণ থেকে বেরিয়ে আসছে শত শত নারীর রক্তশূন্য ফ্যাকাশে হাত। তাদের কান ফাটানো চিৎকার কোনো সাধারণ মানুষ শুনলে তৎক্ষণাৎ তাদের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যেত। কিন্তু নীলাম্বরী দেবী যে আলাদা ধাতুতে গড়া, তাকে পরাজিত করবে এমন শক্তি কার? ধীরে ধীরে সেই হাতগুলো চন্দ্রাণীকে টানতে টানতে প্রবেশ করালো সেই ধোঁয়ার কুণ্ডলিতে। ধীরে ধীরে অদৃশ্য হলো সেটি। আবারও তিনি ধীর পদক্ষেপে চেয়ারে গিয়ে বসলেন। উলের স্কার্ফটি হাতে নিয়ে গুনগুন করে একটা গান ধরলেন। গানটি তার বড়ই পছন্দের, কারণ এই গান যে স্বয়ং রবি ঠাকুরের গান। পরাণ সখা বন্ধু তা কি বুঝছেন ডাক্তারবাবু? দেখুন সান্যালবাবু, ওনারা কোনো কিছু দেখে মারাত্মক শক পেয়েছে, তাই জ্ঞান হারিয়েছেন। তবে চিন্তা করবেন, আমি ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, আশা করি খানিকক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ ডাক্তারবাবু, আপনি তো জানেনই যে আমাদের ক্লায়েন্টের কতটা যত্ন আমরা নিয়ে থাকি। যদি এই খবর বাইরে যায় তাহলে কিন্তু আর রক্ষে থাকবে না। আরে না না, আপনি বৃথা চিন্তা করবেন না সান্যালবাবু। তা আজকের পার্টিটা হচ্ছে তো? অফকোর্স, ম্যাডাম তো আপনাকে বিশেষ করে আসতে অনুরোধ জানিয়েছেন। হ্যাঁ, আর সকলেই আমন্ত্রণপত্র পেয়েছি বটে। সত্যি কথা বলতে, এই হাইটেকের যুগে দাঁড়িয়েও রানী মায়ের শিলমোহর দেওয়া এমন রাজকীয় চিঠি পাঠানো একটু সেকেলের মনে হলো, বেশ একটা আলাদা অনুভূতি যোগায়। হ্যাঁ সে তো বটেই, তবে আমি কোথায়? মুখের কথা মুখেই রয়ে গেল সান্যালবাবুর। সে দেখতে পেল অপর্ণা ধীরে ধীরে উঠে বসেছে। আহা ম্যাডাম, একদম উঠবেন না, দয়া করে বিশ্রাম নিন। কি অবস্থা বলুন দেখেনি? হ্যাঁ, রাজা চন্দ্রভানুর প্রাসাদে অতিথি হয়ে এসে এমন ঘটনা ঘটল যে লজ্জায় আমার মাথা কেটে যায়। আপনি কে? আর আমাদের ঠিক কি হয়েছিল? আমি ডাক্তার রায়। আপনাদের ঠিক কি হয়েছিল বলুন তো? এই ঘটনাটা আমিও জানতে চাই ম্যাডাম, এবং আমার সাথে সাথে ম্যানেজার সাহেবও জানতে চান। আপনারা অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? আর তাছাড়া ঘরে এমন অবস্থা হলোই বা কি করে? ততক্ষণে জ্ঞান ফিরে এসেছে নীলেশেরও। চোখ খোলাইস্তক এক অদ্ভুত বোবা দৃষ্টি মেলে ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে উপস্থিত সকলের দিকে। সেদিকে খানিক তাকিয়ে নিয়ে অপর্ণা মুখ ঘুরিয়ে তাকে উদ্দেশ্য করে বলে উঠল, এখন সব ঠিক আছে, কোনো ভয় নেই আর? এরপর ডাক্তার রায়ের দিকে চেয়ে বললেন, ডাক্তারবাবু, এই ঘরে আসার পর আমরা এক পৈশাচিক নারী অবয়ব দেখতে পাই,
যে আমাদের বারবার সাবধান করে এখান থেকে চলে যেতে বলছিল। ওই ওই যে জানলার ভাঙা কাজ দেখতে পাচ্ছেন, ওটা আমরা ভাঙিনি, বরং আমরা যখন এই ঘরে বিছানায় বসে কথা বলছিলাম তখনই এক ঝাঁক ভাসতে থাকা কুয়াশা হাওয়ায় ভর করেই জানলার কাঁচ ভেঙে এই ঘরে প্রবেশ করেছিল। কিন্তু ঘরে তো আপনাদের ছাড়া আর কাউকে দেখা যায়নি, কি মিস্টার সান্যাল? ম্যানেজারের দিকে তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন ডাক্তার রায়। হ্যাঁ, আমি আর আমার রিসোর্টের বেয়ারা ঘরে এসে কিছুই দেখতে পাইনি। জানি না ব্যাপারটা ঠিক কি ঘটেছিল, তবে মিসেস মুখার্জি আপনি যা যা বললেন সেটা আদৌ বিশ্বাসের যোগ্য নয়। ম্যাডাম, এই বাড়িতে এমন অনেক কিছুই রয়েছে যা দৃষ্টিভ্রম ঘটায়। আসলে এত প্রাচীন একটা রাজবাড়িকে হেরিটেজ বিল্ডিংয়ে পরিণত করা থেকে শুরু করে বাইরের মহলকে রিসর্টে রূপান্তরিত করা, এসব কাজে তো অনেক অর্থ ব্যয় হয়েছে। তবে পুরনো ধাঁচের আদল কি আর নতুন পোশাকে ঢাকা যায় ম্যাডাম? সে যাগ্যে, ও আপনাদের চোখের ভুল। তবে যতদূর জানলার কাঁচ ভাঙার ব্যাপার, সেটা কোনো কারণে হয়তো আলগাভাবে করা ছিল, যা হাওয়ার ধাক্কায় পড়ে গিয়েছে। আমি আজই মিস্ত্রি ডেকে সরিয়ে নেবক্ষণ, আপনাদের চিন্তা করতে হবে না। এবার মুখ খুলল নীলেশ। বাইরে তখন নিকষ কালো রাত। জানলা রাত ভাঙা কাঁচে মুখ রাখলে বাইরেটা দেখা যায়। খানিক দূরে দেখা যাচ্ছে কিছু টিমটিমে আলো, সম্ভবত ওগুলো এখানকার স্থানীয় দোকানের। অচিন্তপুর গ্রাম ঘিরে ওঠা এই ট্যুরিজম প্লেসটি গ্রামের আর্থিক উন্নয়নে যথেষ্ট সাহায্য করেছে। ভাগ্য ফিরেছে এই গ্রামের হতদরিদ্র মানুষগুলোর। বাইরের দিকে এক ঝলক তাকিয়ে নীলেশ বলে উঠল, হ্যাঁ, কিন্তু দুজনের একই সাথে হ্যালুসিনেশন কিভাবে সম্ভব? সম্ভব মিস্টার মুখার্জি, সবই সম্ভব। মানুষের এই মস্তিষ্ক বড়ই জটিল। আপনাদের দুজনের মধ্যে এমন নিশ্চয়ই কিছু আলোচনা হচ্ছিল যা বাস্তবিক রূপে শরীরী অবয়ব ধারণ করে আপনাদের সামনে দেখা দিয়েছিল। এমনটা হয় কেন? জাদুকর পিসি সরকারের ম্যাজিক দেখেননি, যেখানে তিনি জমায়েত সকল জনতার সামনে একেবারে ভোজবাজির মতো তাজমহল হাফিজ করে দিয়েছিলেন? হ্যাঁ, কিন্তু ডাক্তারবাবু, সে তো সকলকে একই সাথে বশ করে দৃষ্টিভ্রম করিয়েছিল, কিন্তু এখানে তো মাত্র আমরা দুজন উপস্থিত। সে যাকে, হয়তো পথশ্রমে ক্লান্তির জন্যই আমি এসব দেখেছি। আচ্ছা, পার্টি কখন রয়েছে? এই তো স্যার, এই সময় হয়ে এলো বলে। যাক, আপনাদের এখন অনেকটা সুস্থ দেখতে পাচ্ছি। কফিটাও ঠান্ডা হয়ে গিয়েছে, আমি ওটা গরম করতে পাঠিয়েছি। কফি খেয়ে আপনারা চাঙ্গা হয়ে নিলে আমাদের লোক আপনাদের 2টো করে জমকালো রাজকীয় পোশাক আর 2টো মাস্ক দিয়ে আসবে। আসলে মাস্ক রেড পার্টি তো, তাই এমনই থিম বেসড সাজসজ্জা আর কি। হতো মেহমানদের খানা পিনা, নাচ গানের অনুষ্ঠান, এক কথায় এক জমজমাট জলসা বলতে পারেন আর কি। আপনারা রাজবাড়ির অতিথি, আর দেখুন কাণ্ড, প্রথম দিনই এমন একটা দুর্ঘটনা ঘটে গেল। যাক, আপনারা ফ্রেশ হয়নি না? কফি আর পকোড়া আমি গরম করে পাঠিয়ে দিচ্ছি শীঘ্রই। ওকে। রিসর্টের ম্যানেজার বাবু, ডাক্তার এবং হোটেলের সেই ছোকরা গোছের স্টাফ বাইরে বেরিয়ে যেতেই অপর্ণা নীলেশকে বলে উঠল, ব্যাপারটা ঠিক কী হলো কিছুই তো বুঝতে পারলাম না। কে ছিল সেই নারী যাকে আমরা দেখতে পেলাম? ওদের মুখ দেখে কেন জানি না মনে হচ্ছিল কিছু একটা বিষয় যেন তারা গোপন করছে, সেটা ঠিক কি ধরতে পারছি না। আর্কিওলজিস্ট হওয়ার দরুন আমি এমন বহু জায়গায় এক্সপ্লোর করতে গিয়েছি যেখানকার মাটির সাথে কোনো না কোনোভাবে রক্তাক্ত ইতিহাস এবং অভিশাপের গাঁথা জড়িয়ে রয়েছে। আমি স্পষ্ট টের পাচ্ছি এই চন্দ্রভানুর মহলেও এমন কিছু রয়েছে যা আমাদের হন্ট করেছে। এরা সবটা জানে, কিন্তু কেউ মুখ খুলছে না। তুমি একবার মণ্ডল কনস্ট্রাকশনের কর্ণধার রাজনারায়ণকে আমার ফোন থেকে একটা কল লাগাও। ততক্ষণ আমি বাথরুম থেকে একটু ফ্রেশ হয়ে আসি। নীলেশ অপর্ণার কথা মতো তার ফোন থেকে মণ্ডল কনস্ট্রাকশনের কর্ণধার রাজনারায়ণকে কল লাগাতেই ফোনটা দুবার বিপ বিপ করে কেটে গেল। ফোন তো বিজি বলছে না। থাক, আর করতে হবে না। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আবার একবার ট্রাই করব। ততক্ষণে বোধহয় কফিও চলে আসবে। তুমি থাকো, বেয়ারা এলে কফি আর পকোড়াটা নিয়ে নিও। আগের বার এসে বেচারাকে অনেক ঝক্কি পোহাতে হয়েছে। ব্যাগ থেকে টাওয়েল বের করে অপর্ণা বাথরুমে ঢুকে গেল। নীলেশ বিছানায় শুয়ে তার স্মার্টফোনে ইউটিউবে আপলোড করা একটা ভিডিও প্লে করে মন দিয়ে দেখতে শুরু করল।
সে দেখতে পেল একটা বছর 18 ছেলে রাতের বেলা এই রিসর্টের রুমে বসে ক্যামেরা অন করে ভিডিও রেকর্ডিং করছে। ক্রমাগত বকবক করে যাচ্ছে ছেলেটা। সে বলে চলেছে, হাই গাইজ, এই মুহূর্তে আমি বসে রয়েছি রাজা চন্দ্রভানুর রিসর্টে, যেটা লোকমুখে শোনা যায় হন্টেড। বাড়িটার রিনোভেশনের সময় মূল মহলটিতে অর্থাৎ রাজবাড়িতে মারা গেছে মিস্ত্রি, এবং আমি এই মুহূর্তে যেখানে রয়েছি সেই আউট হাউসে থাকা একজন সিভিল ইঞ্জিনিয়ারও মারা গেছেন। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, গভীর রাতে সে ওই মহলে কি করতে গিয়েছিল সেই বিষয়টা আজও স্পষ্ট নয়। যদিও আজকের এই রিসর্ট মানে তখনকার সময়ের অতিথিশালা বা আউট হাউস থেকে রাজবাড়ি পায়ে হাঁটা দূরে অবস্থিত। শোনা যায় ওই বাড়ির বারান্দায় তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া গেছিল। যদিও এসব তথ্য আমার সংগ্রহ করা, কারণ মিডিয়া এ বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে আমি এবং আমার গোটা টিম এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই বাড়ির আনাচে কানাচে। সেটা এককালে ছিল একটা আউট হাউস কিংবা বলা ভালো অতিথিশালা, যেখানে অভ্যাগত অতিথিরা বিশ্রাম করত। মূল বাড়িটাই আউট হাউস, যা এখন রিসর্টে পরিণত হয়েছে, সেটা পায়ে হাঁটা দূরত্বে অবস্থিত। তবে সেখানে ঢোকার এবং বেরোনোর সময়সীমা নির্দিষ্ট। ছেলেটার বক্তব্য শেষ হওয়ার আগেই নীলেশ দেখতে পেল হঠাৎ করে বেজে উঠল তার ফোনটা। ক্যামেরার সামনেই দেখা গেল তার উদ্বিগ্ন মুখটা। ক্যামেরা ছুঁড়ে ফেলে সে দরজা খুলে কোথায় যেন ছুটে চলল। এরপর কিছু সময়ের জন্য পিন পতন নিস্তব্ধতা। কিছুক্ষণ পর ক্যামেরার সামনে ফুটে উঠল এক ধোঁয়াটে অবয়ব। ধীরে ধীরে জমাট বাঁধা এক কুয়াশার আস্তরণ পাক খেয়ে ঘুরতে লাগলো সেখানে। দূর থেকে ভেসে এলো যেন কাদের আর্তনাদ, আর তারপরেই সব শান্ত। ব্যাস, এতটাই ফুটেজ। এরপর আর সেখানে কিছু নেই। লম্বা কয়েকটা ছায়া ছায়া অবয়ব যেন এক রাশ অন্ধকারকে গোগ্রাসে গিলে নিতে চাইছে, আর তারপরই ভিডিওটা আপনা থেকে বন্ধ হয়ে গেল। প্যারানর্মাল ইনভেস্টিগেশন চ্যানেলটির এটাই শেষ আপলোড করা ভিডিও। তারপর কেটে গেছে আরও কিছু মাস, কিন্তু না তাদের কোনো খোঁজ খবর পাওয়া গেছে, আর না চ্যানেলে কোনো ভিডিও এসেছে। চন্দ্রানী? কেই চন্দ্রানী? শুধুই এক নগরগণিকা, নাকি ইতিহাসের পাতা থেকে উঠে আসা কোনো এক অভিশপ্ত কালো অধ্যায়? তার নাম মুখে আনতেই যেই নারী অবয়বকে আমরা দেখতে পেয়েছিলাম, খানিক একই রকম দৃশ্যপট এই ভিডিওতে উঠেছে। তার মানে কি সমীরনের মৃত্যুর পেছনে ওই চন্দ্রানীর হাত রয়েছে? না 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 না, সবটা কেমন গুলিয়ে যাচ্ছে। নিজের মনে কথাগুলো বলতে বলতে নীলেশ মাথায় দপদপ করতে থাকা শিরাগুলো চেপে ধরে খানিক সময় থম মেরে বসে রইল। বাথরুম থেকে তখনও ক্রমাগত জল পড়ার শব্দ হয়ে চলেছে। বালিশের পাশে রাখা অপর্ণার ফোনটা সশব্দে বেজে উঠতেই সম্বিত ফিরল তার। ফোনের স্ক্রিনে একটা নাম ভেসে রয়েছে, রাজনারায়ণ। ফোনটা তুলে কানের কাছে ধরে স্পিকারে মুখটা নামিয়ে এনে নীলেশ বলল, রাজনারায়ণ বাবু, আমি অপর্ণার হাজব্যান্ড কথা বলছি। হ্যাঁ ম্যাডাম কল করেছিলেন দেখলাম। আসলে একটু ব্যস্ত ছিলাম তো, তাই ধরতে পারিনি। তাই ফ্রি হতেই আপনাকে কল ব্যাক করলাম। বলুন, কি বলতে চান? জানতে তো অনেক কিছুই চাই, কিন্তু এখানে যা সব ঘটনা ঘটে চলেছে তাতে আমরা নিজেরাই বিভ্রান্ত বোধ করছি। ফোনের ওপ্রান্ত থেকে ভেসে এলো রাজনারায়ণের কণ্ঠস্বর। কোথায় কি ঘটে চলেছে? আপনারা আছেন কোথায়? আমরা এখন এই মুহূর্তে চন্দ্রভানুর প্যালেস, যেটা এখন হেরিটেজ বিল্ডিংয়ে রূপান্তরিত হয়েছে, তারই সামনে অবস্থিত একটি রিসর্টে রয়েছে। এই রিসর্টটিও বহু পুরনো, এবং তখনকার দিনে অতিথিশালা বা আউটডোর হাউস হিসেবে এটি কাজে লাগতো, যেখানে অতিথিরা বিশ্রাম নিতেন। ইয়েস মিস্টার মুখার্জি, আপনার ভাই সমীরনও কাজ চলাকালীন ওখানে উঠেছিল। তারপর যা হলো, সত্যি ভীষণ আনফরচুনেট ইনসিডেন্ট। আমরা তাকে বাঁচানোর সময়টুকু পাইনি। আমারও সেই সময় গুজরাটে পোস্টিং ছিল। সেখানকার এক নিউজ চ্যানেলের এডিটর ছিলাম আমি। খবরটা পাই মাসির কাছ থেকে। বাড়ি ফেরার পরে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। ভাইয়ের শেষকৃত্যটুকুও দেখতে পাইনি আমি। তবে আমি এখানে এসেছি সমীরনের অমন রহস্য মৃত্যুর কারণ উদ্ঘাটন করতে। তবে আশাইস্তক এখানে এক পৈশাচিক ঘটনার সম্মুখীন হয়ে দুজনেই জ্ঞান হারিয়েছিলাম। এখন অবশ্য অনেকটা সুস্থ বোধ করছি। বাথরুম থেকে তখনও এক টানা জল পড়ার শব্দ। ঘরে উপস্থিত নীলেশ তখন ফোনের ওপ্রান্তে থাকা মানুষটার সাথে কথোপকথনে এতটাই মগ্ন যে সে খেয়ালও করতে পারল না বাথরুম থেকে ভেসে আসছে একটা চাপা কান্নার আওয়াজ, আর তারই সাথে
গোঙানির শব্দ। মিস্টার মুখার্জি, আপনারা ঠিক কি দেখেছেন আমি তো জানি না, তবে সেই সময় কাজে নিযুক্ত হওয়া মিস্ত্রি এবং ইঞ্জিনিয়ার সমীরণের মৃত্যু আমাকেও বেশ নাড়া দিয়েছিল। মন্ডল কনস্ট্রাকশনের হাত থেকে প্রজেক্টটা হাতছাড়া হওয়ার পর অন্য এক কোম্পানি এই প্রজেক্ট টেক ওভার করার সময়কালে আমি নিজেও কিছু বিশ্বস্ত লোকজনের নিয়ে ওই আউট হাউসে রাত কাটিয়েছিলাম মিস্টার মুখার্জি। আপনি তো জানেনই যে আউট হাউস যা বর্তমানে পর্যটকদের জন্য বিলাসবহুল রিসর্টে পরিণত হয়েছে, সেটা থেকে পায়ে হাঁটা দূরত্বে রয়েছে সেই রাজমহল, যা এখন ভারত সরকারের দ্বারা সংরক্ষিত হেরিটেজ প্রপার্টি। ঘরে ভাঙা কাঁচের জানলাটা দিয়ে ঘরে এসে প্রবেশ করছে মৃদু চাঁদের আলো। জোছনার আলোয় খানিক দূরেই দেখা যাচ্ছে তালাবন্ধ অবস্থায় সেই বিশাল সুপ্রাচীন প্রাসাদ, যা আজও বাংলার ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে। সেদিকে এক ঝলক চেয়ে দেখে নীলেশ বলল, তারপর কি হলো? তখন রাত প্রায় ওই ধরুন 8টা হবে। আমি এবং আমার 2 বন্ধু, তারা সকলেই আমার বিজনেস পার্টনার। আমরা রাতে যা হোক কিছু একটা খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তবে আমার কেন জানি না ঘুম আসছিল না, কেমন একটা যেন গা ছমছমে ভাব। তাছাড়া যখনই আমাদের সেই সব লোকেদের অকাল মৃত্যুর কথা মনে পড়ছিল, মনের ভেতরটা কেমন যেন গুমড়ে গুমড়ে উঠছিল। তখনই শুনতে পাই ওই রাজবাড়ির ছাদ থেকে কে যেন গুনগুন করে গান গাইছে। ওই কি বেশ যেন গানটা, ওই যে রবি ঠাকুরের গান, বেশ জনপ্রিয়। যাক, সেটা এখন আর মনে আসছে না। তো আমি আমার বাকি 2 সঙ্গীকে ঠেলা মেরে জাগাতে চেষ্টা করলাম, কিন্তু পথের ক্লান্তিতে তারা দেখলাম অঘরে ঘুমিয়ে রয়েছে। আমি গুটি গুটি পায়ে বাইরে বেরিয়ে আসতেই দেখতে পেলাম রাজবাড়ির কার্নিশ বেয়ে একটি কালো ছায়া শরীর 2 হাতে পায়ে ভর দিয়ে নিচে নেমে আসছে। আমি বেগতিক বুঝে আবারও ঘরে ঢুকে দরজা বন্ধ করে চাদর চাপা দিই। আমার তখন বুকটা ভয়ে হাঁপড়ের মতো ওঠানামা করছে। মন এবং শরীর 2 নিজের নিয়ন্ত্রণে নেই। থরথর করে কাঁপতে কাঁপতে আবারও ঠেলা দিলাম আমার পাশে অঘরে ঘুমাতে থাকা এক সঙ্গীর শরীরে, কিন্তু বিধি বাম। এরপর আমি আবারও চাদর সরিয়ে বাইরে উঁকি মেরে দেখতে পেলাম কোথাও আর কিছু নেই, সব কিছু যেন স্বাভাবিক। ভাবলাম চোখের ভুল, হয়তো আমি ভ্রমের শিকার হয়েছি। হাঁপ ছেড়ে বাঁচলাম যেন। বিছানার পাশে রাখা সিগারেটের প্যাকেটটা থেকে একটা সিগারেট ঠোঁটে গুছিয়ে আগুন ধরালাম। মাথার ভিতর প্রচণ্ড জট পাকিয়ে চলেছে। হঠাৎ আবারও দেখলাম তাকে। হ্যাঁ মিস্টার মুখার্জি, সেই রাতের কুহকিনীকে। সাদা ফ্যাকাশে হয়ে যাওয়া একটা মুখ জানালার ঘরত ধরে দাঁড়িয়ে আছে। এক দৃষ্টিতে যেন আমাকেই দেখে চলেছে। তার চোখের জায়গায় 2টো কালো গর্ত, ঘাটটা একদিকে হেলে পড়েছে। তার মুখের ওই বিভৎসতা আমি কোনোদিনও ভুলতে পারবো না মিস্টার মুখার্জি। চোখের নিচের চোহালা আধ ভাঙা অবস্থায় ঝুলে রয়েছে যেন। বিশাল হাঁ হয়ে থাকা মুখ দিয়ে বেরিয়ে আসছে শয়ে শয়ে কালো পোকার দল। ব্যাপারটা এখানেই ক্ষান্ত হয়নি মিস্টার মুখার্জি, ক্ষান্ত হয়নি। আমি দেখতে পেলাম তার পাশে জড়ো হচ্ছে আরো কয়েকটি কালো কালো ছায়া শরীর। হাঁ করে থাকা মুখের ভেতর থেকে বাইরে বেরিয়ে ঝুলছে টকটকে লাল জিভটা। ফিস ফিস করে সে বলে উঠল, খিদে, বড়ই খিদে। মুক্তির আশায় ছটফট করছি আমরা সকলে। আমাদের তৃপ্ত করবি না? কিরে, তোর নধর শরীরের রক্ত মাংস দিয়ে আমাদের তৃপ্তি করবি না? হ্যাঁ? তখনই আমি এক তীব্র আর্তনাদ করে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ি। আধ বোঝা চোখে দেখতে পাই ছায়া ছায়া অবয়বগুলি ধীরে ধীরে মিশে যাচ্ছে সেই পিশাচিনী শরীরে। নারীটি খিলখিলিয়ে হেসে উঠে বলল, আমি চন্দ্রানী, এই নগরের এক কণিকা। সকলকে তৃপ্ত করতে করতে আজ আমি নিজেই অতৃপ্ত। কেউ বাঁচবে না, কেউ না। চলে যা এখান থেকে। আমি যে আর এই পাপের ভার নিতে পারছি না। যন্ত্রণা হচ্ছে আমার। চলে যা। কথাগুলো বলতে বলতে একরাশ ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে আবারও ওই চন্দ্রভানুর মহলের দিকে এগিয়ে গেল।
মিলিয়ে গেল সেখানে গিয়ে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে এবং বাকি সকলকেই অক্ষত আবিষ্কার করি আমি। মিস্টার মুখার্জি, আমি একটা বিষয় কিছুতেই বুঝতে পারলাম না, ওই সকল মিস্ত্রি এবং সমীরণকে যে বা যারা এমন নৃশংসভাবে হত্যা করলো তারা আমাদের বাড়ি ছেড়ে দিল কেন? সেই একই প্রশ্ন তো আমারও। আমরাও এই একই দৃশ্য দেখেছি, কিন্তু আমরা এখনও অক্ষত। সবটাই কেমন যেন গুলিয়ে যাচ্ছে আমার কাছে। তাহলে কি সে বেছে বেছে শিকারকে হত্যা করছে? কিন্তু কেন? এই একই প্রশ্ন আমার মনেও ঘুরপাক খাচ্ছে। কিছু একটা ভেবে নীলেশ আবারও বলে উঠল, আচ্ছা, আরও একটা প্রশ্ন। মন্ডল কনস্ট্রাকশনের হাত থেকে প্রজেক্ট চলে যাবার পর সম্ভবত রায় কনস্ট্রাকশন টেক ওভার করেছিল, রাইট? হ্যাঁ মিস্টার মুখার্জি। আচ্ছা, আপনারা যেই কাজ করতে পারলেন না সেটা ওরা কিভাবে করলো? ওরা কি এমন কোনো ঘটনা করতে দেখেনি? সঠিকভাবে বলতে তো পারবো না, তবে কি মিস্টার মুখার্জি, এই রায় কনস্ট্রাকশন কোম্পানি শুনেছি চন্দ্রভানুর পরিবারের সাথে কিভাবে যেন জড়িত। সম্ভবত ডাক্তার রায়, মানে ওনার পরিবারের ফ্যামিলি ডাক্তার, তারই নিজস্ব কনস্ট্রাকশনের ব্যবসা রয়েছে। চন্দ্রভানুর পরবর্তী উত্তরাধিকারী মানে আজকের মিসেস নীলাম্বরী দেবীর কিন্তু নিজস্ব বিশাল ব্যবসা রয়েছে। খানিকটা বংশগত সূত্রে পাওয়া আর খানিকটা ওই নিজের বুদ্ধিমত্তার জোরে ব্যবসাকে প্রসারিত করা। কি ধরনের ব্যবসা আছে ওনার? রিয়েল এস্টেট, দার্জিলিংয়ে চা বাগান, হোটেল, রিসর্ট, এসবই বলতে পারেন। চন্দ্রভানুর মহলকে হেরিটেজ বিল্ডিংয়ে পরিণত করার পরেই ওই অতিথিশালাকে নিজের টাকায় তিনি বিলাসবহুল রিসর্টে পরিণত করেন। তবে মহিলাটি বড়ই সন্দেহজনক মশাই, বুঝলেন? সহজে কারোর সামনে আসেন না উনি। কাজের প্রয়োজনে বা কোনো টেন্ডার সংক্রান্ত মামলায় ডিল করতে হলে ওনার ওই ম্যানেজারকেই পাঠান। ম্যানেজার বলতে? ওই যে আপনাদের রিসর্টে যিনি রয়েছেন, ম্যানেজার মোহন সান্যাল, উনি। ও, এই ব্যাপার। কিন্তু আজ নাকি তিনি পার্টিতে আসবেন শুনলাম। তাহলে তো ভালোই, আপনারা সৌভাগ্যবান যে ওনার দর্শন পাবেন মিস্টার। হঠাৎ বাথরুমের দরজাটা ক্যাঁচ শব্দে খুলে গেল। ততক্ষণে বাথরুমে জল পড়ার আওয়াজ বন্ধ হয়েছে। বাথরুম থেকে গুনগুন করে ভেসে আসছে একটি গানের লাইন। মনে হলো অপর্ণা যেন গুনগুন করে অতি চেনা ছন্দে একটা গান গেয়ে চলেছে। জানলার ভাঙা কাঁচ দিয়ে ঘরে এসে ঝাপটা মেরে যাচ্ছে বসন্তের ঠান্ডা বাতাস। অপর্ণাকে দেখে থমকে দাঁড়িয়ে পড়ল নীলেশ। কেমন যেন অচেনা দেখতে লাগছে তাকে। প্রাচীনত্বের ছোঁয়া লেগেছে তার সাজে। একগাছি চুল খোঁপা করে মাথার ওপর চূড়ো করে বাঁধা, চোখে গভীরভাবে লাগানো কাজল, ঠোঁটে গোলাপি রঙের লিপস্টিক এবং পরনে একটা লাল পাড় সাদা শাড়ি। নিতম্বের ভাঁজ থেকে ছুঁয়ে পড়ছে সরু জলের রেখা। ব্লাউজের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে স্ফীত বক্ষ বিভাজিকা। কানে শোভা পাচ্ছে দুটি সোনার ঝুমকো। যতদূর মনে পড়ছে এমন ভারী ঝুমকো দুল সে অন্তত তাকে কিনে দেয়নি। এমনকি এই ফ্যাশনের গয়না এখন কোথাও পাওয়াও যায় না। বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে দেখে নিল নীলেশ। এমন মন মাতাল করা চাহনি, শরীর জুড়ে এমন যৌবন উদ্দীপক আন্দোলন তার 5 বছরের বিবাহিত জীবনেই প্রথমবার সে দেখছে যেন। ফোনের ওই প্রান্ত থেকে আবারও ভেসে এলো নারায়ণের গলা। এক্ষুনি ওই গানটা কে গাইলো? আমার মনে পড়েছে, সেই রাতেও তো ওই গানটাই আমি শুনেছিলাম মিস্টার মুখার্জি। ওটা কি ম্যাডামের গলা? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? ফোনটা আপনা থেকেই বিপ বিপ শব্দ করে কেটে গেল। হাতে ধরে রাখা ফোনটার ওই প্রান্তের মানুষটা যে নেই, সেই হুঁশটুকু যেন আর রইল না নীলেশের। ঠিক তক্ষুনি দরজায় ঠক ঠক করে শব্দ শোনা গেল। শব্দটা শুনেই সম্বিত ফিরল তার। নিজের স্ত্রীর দিকে একটা দুষ্টুমি ভরা চাহনি মেলে সে দরজা খুলে দিল। স্যার, আপনাদের কফি আর স্ন্যাক্স রেডি। বড় একটা চাকায় লাগানো ট্রে নিয়ে ঘরে উপস্থিত হলো সেই ছোকরা গোছের হোটেলের বয়টি। সেই চাকা লাগানো ট্রেটির 2 নম্বর থাকে উঁকি মারছে কিছু পোশাক, 2 কাপ গরম কফি এবং স্ন্যাক্সের 2টি ডিশ সোফার সামনের কাঁচের টেবিলটায় রেখে বলল, আপনাদের আজকের পার্টির জন্য ম্যানেজারবাবু পোশাক পাঠিয়ে দিয়েছেন। আপনারা প্রস্তুত হয়ে নিচে হল ঘরটাতে চলে আসুন। আপাতত এই মুহূর্তে আপনারা ছাড়া হোটেলের বাকি স্টাফ, ম্যাডামের কাছের কিছু বিশেষ লোক, ডক্টর রায় মানে যিনি এসেছিলেন, এবং ম্যানেজারবাবু আপনাদের সঙ্গ দেবেন। আজ স্বয়ং ম্যাডাম আপনাদের হোস্ট করবেন। তিনি আপনাদের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
ছেলেটি চলে যেতে যেতে হঠাৎই অপর্ণাকে দেখে খানিক থমকে দাঁড়ালো। নীলেশের দিকে চেয়ে অবাক চোখে কি একটা যেন বলতে চাইল, কিন্তু কোনো একটা অজানা কারণে বলতে পারল না। চোখ নামিয়ে মাথা নিচু করে চলে যেতে যেতে শুধু একটা কথা বলে গেল, যা আছে সেসব কাল ছিল, যা ছিল সেটা আজ নেই। চোখ কান খোলা রাখলে আজ এবং কালের মধ্যেকার ফারাকটা চোখে পড়বে। সময় বড় কম, বড় কম। কথাগুলো আপন মনেই বিড়বিড় করতে করতে ছেলেটা গটগট করে চলে গেল। নীলেশ চেয়ে দেখল সেই ছেলেটার দিকে অপর্ণা এক দৃষ্টে চেয়ে রয়েছে। সেই চোখে ঠিক কি রয়েছে বলা মুশকিল। দয়া, করুণা নাকি অনুকম্পা? না, এর থেকে বেশি ভাবতে পারছে না সে। অপর্ণার লাস্যময়ী শরীরটা যেন প্রবল বেগে টানছে তাকে। সে আর থাকতে না পেরে অপর্ণাকে জড়িয়ে ধরে বলল, ডার্লিং, ইউ আর লুকিং গর্জিয়াস। তাই নাকি আমার স্বামী মশাই? কই, এতকাল তো আমার দিকে সেভাবে চেয়েও দেখোনি তুমি। বাই দ্য ওয়ে, বাথরুম থেকে বেরিয়ে মনে হলো কার সাথে যেন কথা বলছিলে। কে ছিল ফোনে? ও হ্যাঁ, তোমাকে তো বলতেই ভুলে গিয়েছিলাম। মন্ডল কনস্ট্রাকশনের কর্ণধার নারায়ণবাবু আমাকে কল করেছিলেন। হঠাৎ কিছু একটা ভেবে আবারও বিছানায় রাখা ফোনটা ধরল সে। এই চা, কথা বলতে বলতে কখন যে ফোনটা কেটে গিয়েছিল বুঝতেই পারিনি। আসলে তোমায় দেখে মাথা ঘুরে গিয়েছিল, বুঝলে। আচ্ছা, এই কানের দুল, এই শাড়ি, এগুলো কোথায় পেলে? কই, আমি তো এগুলো কিনে দিইনি। হ্যাঁ, তাছাড়া এমন আতরের গন্ধ, এটা তুমি কোথায় পেলে? মানে এই গন্ধ তো আমি আগে পাইনি কখনো। তাছাড়া ওই বিয়ারা কি যেন একটা বলে গেল। হ্যাঁ, আমি তো মাথা মুন্ডু কিচ্ছু বুঝলাম না। আরে তোমায় তো বলাই হয়নি নীলেশ, এখানে আসার আগে আমি এগুলো কিনে নিয়েছিলাম। আসলে যাই হোক, রাজা চন্দ্রভানুর প্রসাদে চলেছি, এমন পোশাক না পরলে কি মানায়? হ্যাঁ তা বটে, কিন্তু কোনো কিন্তু নয় নীলেশ, এখনো যে অনেক কাজ বাকি। কাজ বাকি মানে কি কাজ? আরে বাবা, আমাদের রেডি হতে হবে না? এই দেখো, পোশাকও চলে এসেছে, সাথে মুখোশও। প্লাস্টিকের ব্যাগ থেকে দুজোড়া পোশাক বের করে বিছানে। দেখো, আমি এই ধরনের কালো স্যাটিনের পোশাক পরবো না, তবে মুখোশটা আমি অবশ্যই নেব, কারণ দৃষ্টিতে অন্তরালে এমন অনেক কিছুই ঘটে যা আদৌ সত্যি নয়, আবার মিথ্যেও বলা যায় না। আরে কি, তখন থেকে একবার তুমি একবার ওই বেয়ারা ছোকরা কি সব বলে চলেছ। আমি তো তোমাদের কথার মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারছি না। পারবে পারবে, সব বুঝতে পারবে, তবে সময় খুব কম। সময় কম মানে? অপর্ণা আমতা আমতা করে বলে উঠল, ওসব কিছু না, ওসব আমার উপর ছেড়ে দাও। তবে এটুকু জেনো, যা জানো, যা দেখছো, সবই সাজানো মিথ্যে মাত্র। এই দুনিয়ায় যা ঘটে সবই ওই তোমাদের ঈশ্বরের হাতের ইশারায়। সবটাই যে এক রুটিনবন্দি জীবনের ধারাপাত। যাক সেসব, তুমি তৈরি হয়ে নাও। কফি আর স্ন্যাক্সটা শেষ করে যখন দুজনে বাইরে বেরিয়ে এলো, তখন তাদের দেখে কে বলবে যে তারা কলকাতার বুকে বেড়ে ওঠা দুই আধুনিক যুবক যুবতী। অপর্ণার লালপাড় সাদা শাড়ি, মুখ জোড়া এক ভয়ঙ্কর দর্শন দানবীর মুখোশ। নীলেশের অবস্থাও দেখার মতো। মাস্করেড পার্টিতে এমন সাজিত মানায়। তার সারা শরীর ঢাকা কালো পোশাকে, ঠোঁটটুকু বাদ দিয়ে প্রায় গোটা মুখটাতে ঢেকে রয়েছে কালো কুৎসিত দর্শন মুখোশ। দরজাটা বন্ধ করার সময় করিডোরের আবছা আলোয় খানিক সময়ের জন্য দেখা গেল বাথরুমের মেঝেতে রয়েছে একগোছা এলো এলো চুল ছড়িয়ে। অপর্ণা, তাহলে নীলেশের সাথে এই রহস্যময় নারীর পরিচয় কি? দরজায় চাবি দিয়ে দুজনে হেঁটে চলল চওড়া করিডোর ছাড়িয়ে আরও সামনের দিকে। রিসেপশন আজ ফাঁকা। সামনের বিস্তৃত হলঘরটাতে শোনা যাচ্ছে টুংটাং কাঁচের গ্লাসের আওয়াজ এবং মানুষের কোলাহল। দুজনে ধীরে ধীরে সেদিকে এগিয়ে চলল। বিশাল হলঘরটাতে ছড়িয়ে ছিটিয়ে বসে রয়েছে কিছু মানুষ, তাদের পেয়ালা ভর্তি মদ। পেয়ালাগুলো দেখতে বড়ই অদ্ভুত লাগলো নীলেশের। এতেও যে সেই প্রাচীনত্বের ছাপ।
আগেকার দিনে রাজা মহারাজাদের মেহফিলে যে সমস্ত শক্ত ধাতব পেয়ালা ব্যবহার করা হতো এগুলো ঠিক তেমনই দেখতে। কলকাতার অকশন শপে যেখানে পুরনো জিনিস পাওয়া যায় সেখানে এই ধরনের পেয়ালা সে দেখেছে। উপস্থিত প্রত্যেকেই পরে রয়েছে কালো পোশাক এবং সবার মুখেই রং বেরঙের বিভৎস দর্শন মুখোশ। একটা টেবিল দখল করে বসতে সেই মাথায় পাগড়ি পরা বেয়ারাটি এসে সেলাম ঠুকে অপর্ণা এবং নীলেশের পাত্রে ভর্তি করে দিল লাল তরল। নীলেশের দিকে আবারও ফিসফিস করে বলে উঠল, অতীত বর্তমান মিলেমিশে একাকার, সবই যে চোখের ভুল। হ্যাঁ, বাঁচতে চাইলে এখনো সময় আছে, পালান পালান। মানেটা কি? কি বলতে চাইছো? উত্তেজিত হয়ে চেয়ার ছেড়ে উঠে নীলেশ কিছু বলতে যাবে এমন সময় ওকে হাত ধরে নিজের ইশারায় বসতে বলল অপর্ণা। আমি যতক্ষণ রয়েছি তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। শুধু আমি যা যা বলবো মুখ বুঝে তাই পালন করবে। তোমাদের? এই তোমাদের মানে? এখানে আমি আর তুমি নিয়ে তো আমাদের হয়, কিন্তু তুমি তোমাদের বলছো কেন? আরে কি হচ্ছে এই সব? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। চোখের ইশারায় ঠোঁটে আঙুল দিয়ে চুপ থাকতে বলে অপর্ণা সামনের দিকে আঙুল দেখিয়ে বলল, একদম চুপ, উনি আসছেন। উপস্থিত সকলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সকলে দেখতে পেল তাদেরই মতো কালো পোশাক পরিহিত এক নারী। হ্যাঁ, নারীই তো বটে, তবে তার মুখ কালো আলখাল্লার মতো পোশাকের সাথে লাগানো একটি বিশেষ হুডি জাতীয় টুপির আড়ালে ঢাকা। তার লম্বা চুল কোমর ছাপিয়ে মাটি স্পর্শ করেছে যেন। হলঘরের উজ্জ্বল আলোয় চকচক করছে তার গলায় থাকা একটি বিশেষ ধরনের লকেট। ধীরে ধীরে তিনি হলঘরের মাঝে উপস্থিত হয়ে অভিবাদনের ভঙ্গিমায় সকলকে উদ্দেশ্য করে বলে উঠলেন, মাই অনারেবল গেস্ট, আজকের এই শুভ সন্ধ্যায় আপনাদের সুস্বাগতম। আমি মিসেস নীলাম্বরী, রাজা চন্দ্রভানুর একমাত্র এবং শেষ উত্তরাধিকারী। আপনাদের স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন রাজা চন্দ্রভানুর ইতিহাস। এই অতিথিশালায় এককালে সাজবাতি জেলে ঝাড় লণ্ঠনের আলোয় নৃত্য পরিবেশন করে তৃপ্ত করতেন সুন্দরী নগরগণিকার দল। আজ আবারও এই স্থান আপনাদের আগমনে কল্লোলে ভরে উঠেছে। আজকের এই বিশেষ পার্টির উপলক্ষ আমাদের রিসর্টে ঘুরতে আসা দুই বিশেষ অতিথি, যাদের নাম মিস্টার নীলেশ মুখার্জি এবং মিসেস অপর্ণা মুখার্জি। Let us give a big hand and welcome them to our royal family. আজ থেকে ওনারাও আমাদের একজন সদস্য হয়ে এখানেই আজীবন রয়ে যাবেন। কি তাই না মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জি? নীলেশ আবারও উত্তেজিত হয়ে দাঁড়িয়ে পড়ল। তার পেটে ইতিমধ্যে বেশ কয়েক পাত্র মদ পড়েছে। টলমলো পায়ে উঠে দাঁড়িয়ে সে খানিক প্রতিবাদী সুরে বলল, দেখুন, আমরা তো রয়ে যেতে আসিনি এখানে, আমরা তো আপনাদের গেস্ট। এই রিসর্টের একটা রুম ভাড়া নিয়েছি মাত্র কয়েকদিনের জন্য। সময় শেষ হলে চলে যাব। ঘোর লাগা চোখে সে দেখতে পেল নীলাম্বরী ম্যাডামের পা যেন মাটিতে পড়ছে না। মাটির দিকে চেয়ে সে আবারও খানিক অবাক হয়ে গেল। হলঘরের উজ্জ্বল আলোয় তার ছাড়া আর কারোর ছায়া দেখা যাচ্ছে না যেন। সে দুহাত দিয়ে চোখ কচলালো, দুই হাতে দুটি চোখ ভালোভাবে রোগড়ে আবারও দেখতে পেল রহস্যময় সেই নারী একদম তার সামনে মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে। ফিসফিস করে সে এবার এক অদ্ভুত স্বরে বলে উঠল, এখানে আসা খুবই সোজা, কিন্তু যাওয়া ততটাই কঠিন। এখানকার প্রতিটা ইট আমার আজ্ঞাবহ ভৃত্য। যুগের পর যুগ ধরে এইভাবে নিজের অস্তিত্ব নানান রূপে ধরে রেখেছি আমি। আর তুমি দুদিনের ছোকরা আমার মুখের ওপর কথা বলছো? তোমার স্পর্ধা তো কম নয়। আধ বোঝা ঢুলু ঢুলু চোখে নীলেশ দেখতে পেল মহিলাটি এক টান মেরে তার মাথার আবরণ খুলে ফেলেছে। মহিলার মুখটি ফ্যাকাশে বিবর্ণ, জায়গায় জায়গায় ঝুলে পড়েছে ডুমো ডুমো ফুলে ওঠা পচা গলা মাংসের স্তূপ। এরপর সে তার কালো পোশাকটিও টেনে সরিয়ে দিতে উপস্থিত জনতার করতালি শোনা গেল। চোখে মুখে এক রাশ বিস্ময় নিয়ে ঘোর লাগা অবস্থাতেই নীলেশ দেখতে পেল
এবার একে একে প্রত্যেকেই তাদের শরীর থেকে কালো পোশাক এবং মুখে লাগানো মুখোশ টেনে খুলে ফেলেছে। ব্যতিক্রম শুধু 3 জন। এক সে নিজে, 2 ওই দূরে দাঁড়িয়ে থাকা সেই ছোকরা যুবকটি এবং 3 অপর্ণা। পাশে তাকিয়ে দেখল ইতিমধ্যে অদৃশ্য হয়েছে সে। চারিদিকে দৃষ্টি মেলে সে তাকে কোথাও দেখতে পেল না। উপস্থিত প্রত্যেকেই তখন ধারণ করেছে এক অতিমানবিক হিংস্র রূপ। তাদের সারা শরীর থেকে খসে পড়ছে মাংসের স্তূপ, তাদের 2 চোখ জুড়ে আদিম বন্য ক্ষুধা। এক নিমেষে ভোজবাজির মতো যেন বদলে গেল দৃশ্যপট। ওই যে দেখা যাচ্ছে ডাক্তার রায়কে। দেখে মনে হচ্ছে বহুকালের বাসি পচা এক মৃত শরীর বুকে ভর দিয়ে হিংস্র বাঘের মতো এগিয়ে আসছে তার দিকে। তার 2 চোখের জায়গায় এক কালো গর্ত, নিচে চোয়াল ভেঙে ঝুলে পড়েছে যেন, এবং সেখান থেকে বেরিয়ে আসছে লাল জিভটা। ঠোঁট দুটো একবার চেটে নিয়ে সে পৈশাচিক কণ্ঠে বলে উঠল, মিস্টার মুখার্জি, ম্যাজিক। ওই যে বলেছিলাম না, পিসি সরকারের ম্যাজিক। হ্যাঁ, আজ আবার রাজ পরিবারের ভোজের আসর বসবে। নাচ হবে, গান হবে, মেহফিল বসবে। আমি রাজ পরিবারের অনুগ্রহ সেবক। আজ আবার জীবিত মানুষের রক্ত মাংস দিয়ে নিজের তৃষ্ণা নিবারণ করব। নিজের তৃষ্ণা নিবারণ করব। পালাতে গেল নীলেশ, কিন্তু পালাবে কোথায়? শতাব্দী প্রাচীন মদ তার পেটে পড়েছে, তার মধ্যে তাকে ঘিরে ধরেছে হিংস্র মানুষরূপী পিশাচের দল। হঠাৎ তার কানের কাছে ফিসফিস করে শোনা গেল এক মহিলার গলা। নীলেশ, ভয় পেও না, আমি তোমার আশেপাশেই রয়েছি। অপর্ণা, এই গলা অপর্ণার গলা। হ্যাঁ, নিজের মনে বিড়বিড় করে উঠল সে। চতুর্দিকে চোখ মেলে তাকিয়ে দেখল সে, কিন্তু কোথায় অপর্ণা? বাতাসে আবারও ফিসফিস করে শোনা গেল তার কণ্ঠস্বর। অনেক অন্যায় করেছি আমি, এই পাপ আমায় আজও মুক্তি দেয়নি। ওই পাপিষ্ঠা নারী যাকে তোমরা ম্যাডাম নীলাম্বরী বলছো, সে কে জানো? সে স্বয়ং রাজা চন্দ্রভানু। পিশাচের দল তখন এক ক্রুদ্ধ হুঙ্কার ছেড়ে শিকারকে ধাওয়া করেছে, যেন তারা তাকে ছুটিয়ে ছুটিয়ে শেষে ক্লান্ত করে মারতে চায়। কলে আটকে পড়া ইঁদুরের মতো নীলেশ অসহায় চোখে দেখতে পেল দূরে দাঁড়িয়ে থাকা সেই ছোকরা গোছের বেয়ারার চোখের 2 কোল ছাপিয়ে টপ টপ করে জল পড়ছে। ধীরে ধীরে তারও রূপ পরিবর্তিত হতে লাগলো। তার শরীরের সেই জমকালো পোশাক এক হাতে খুলে ফেলল সে, এরপর মাথার পাগড়িটাও খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। নীলেশ দেখতে পেল তাকে। শতছিন্ন এক মলিন পোশাক তার সারা শরীর জুড়ে, সারা শরীর রক্তশূন্য, ফ্যাকাশে। মাথার মাঝে গেঁথে রয়েছে একটা শক্ত ধাতব কোনো বস্তু। মলিন চোখে সে চেয়ে রইল তার দিকে। নীলেশের মনে হলো এই মুখ তার বড্ড চেনা, কোথায় যেন দেখেছে, কিন্তু কোথায়? আর ভাবার সময় পেল না সে। ততক্ষণে তাকে ঘিরে ধরেছে সেই সকল হিংস্র নরপশুর দল। মিসেস নীলাম্বরী এক হাতে তার চুল ধরে মাটি থেকে শূন্যে তুলে ছুঁড়ে মারল হলঘরের আরেক দিকে। কট করে একটা শব্দ হলো। না, কোমরের হাড় ভেঙে গেছে বোধহয়। তার আর পালানোর কোনো ক্ষমতা নেই। চোখ বুজে সে মৃত্যুর প্রতীক্ষা করতে লাগলো। এবার হঠাৎ তার এবং সেই সকল পিশাচদের মাঝে উপস্থিত হলো অপর্ণা। কিন্তু এ কি রূপ তার? এমন পৈশাচিক রূপ যে তারা 13 নম্বর ঘরটাতে দেখেছিল। তার বিশাল হাঁ হয়ে থাকা মুখটাতে রক্তের লেশ মাত্র নেই। তার চোখের মনির কোটর শূন্য এবং সেখান থেকে কিলবিল করে বেরিয়ে আসছে কালো পোকার দল। সে এক হ্যাঁচকা টানে দাঁড় করালো নীলেশকে। তারপর বিদ্যুৎ গতিতে তার একটা হাত শক্ত করে তার মৃত ঠান্ডা হাতে শক্ত করে চেপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা নীলাম্বরীর লকেটটা টেনে ছিঁড়ে ফেলতেই নীলাম্বরী সভয়ে 2 পা পিছিয়ে গেল। এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটল। লকেটের ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো এক ঝাঁক কালো ধোঁয়ার কুণ্ডলী। সেই কুণ্ডলী পাক খেতে খেতে হলঘরের মেঝেতে উপস্থিত হলো। নীলেশ দেখতে পেল কালো কালো কয়েকটা ছায়া ছায়া নারীর অবয়ব সেখানে দাঁড়িয়ে রয়েছে।
ধীরে ধীরে তারা নিজেদের রূপ পরিবর্তন করলো, পরিণত হলো এক একটা কুৎসিত দর্শন প্রেতিনীতে। এরপর সকলের মধ্যে একটা কান্না ভেজা গলা শুনতে পেল নীলেশ। নীলেশ, আমি অপর্ণা নই, আমি চন্দ্রানী। তোমার স্ত্রী বাথরুমে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। তার শরীর থেকে পঞ্চভূতের সকল জৈব তত্ত্ব সংগ্রহ করে আমি তার রূপ ধারণ করেছি, যাতে তোমাদের রক্ষা করতে পারি। আমি তোমার ভাইকে হত্যা করিনি। আমার পুরাকালে সেই জৈবিক শরীরে থাকা সেই নর পিশাচ রাজা চন্দ্রভানু আমার সহ সকল নগরগণিকাকেও একে একে গুম ঘরে কেয়াত করে অত্যাচার করে মেরে ফেলেছিল। ওই লোকেরটি স্বয়ং তার প্রভু শয়তানের টান, যার মধ্যে আটকে ছিলাম আমরা সকলেই। শুধু এই একমাত্র আমি অতৃপ্ত টানে আমার জৈবিক শরীরের পাশে পাশে থাকতাম। যতই হোক, তোমাদের মিসেস নীলাম্বরীর ওই মহিলার শরীরটা তো আমারই। প্রকৃতিকে বশ করা গেলেও সকল নিয়মকে হয়তো অবজ্ঞা করা যায় না। নীলেশ, যাও, তোমার স্ত্রীকে নিয়ে এক্ষুনি চলে যাও। আমি আর আমার সঙ্গীরা এদের দেখছি। এরপর একসাথে সেই সকল নারী তীব্র হুঙ্কার ছেড়ে ঝাঁপিয়ে পড়েছে তাদের উপর। শত শত প্রেতিনীর দল প্রবল আক্রোশে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করে দিচ্ছে শতাব্দী প্রাচীন শরীরে বাস করা সকল রাজকর্মচারীদের। হঠাৎ পেছন থেকে একটা টান অনুভব করল সে। দেখতে পেল সেখানে দাঁড়িয়ে রয়েছে সকলের দেখা সেই ছোকরা গোছের যুবকটি। আমাকেও ছাড়িনি স্যার, আমি তো সামান্য একজন ব্লগার ছিলাম। প্যারানর্মাল ইনভেস্টিগেশন ইউটিউব চ্যানেলটা আমার, যার ভিডিও দেখে আপনি এসেছিলেন। আমিও আপনাকে সাবধান করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন পারিনি। চলুন চলুন, আপনাকে পথ দেখিয়ে দিই, চলুন। আচ্ছা, তুমি সেই ইউটিউবার অমল? এইবার মনে পড়েছে। এখন আমার কাছে জলের মতো সবটা স্পষ্ট। কিন্তু আমার স্ত্রী? কথাটা শেষ হতে না হতেই নীলেশ শুনতে পেল হলঘরের বাইরে একটা অস্পষ্ট গোঙানির শব্দ। চকিতে চেয়ে দেখল সে মাথার পেছনে হাত দিয়ে টলমল পায়ে কখন যেন অপর্ণা রিসেপশনের কাছে এসে দাঁড়িয়েছে। সে দৌড়ে গেল তার দিকে। অপর্ণা, হেই অপর্ণা, তুমি ঠিক আছো অপর্ণা? হ্যাঁ, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, কিন্তু মাথাটা বড্ড ভার লাগছে। ও কিছু না, ও সব ঠিক হয়ে যাবে। কিন্তু আমাদের এই মুহূর্তে এই স্থান ত্যাগ করতে হবে অপর্ণা। তুমি চলো এখান থেকে, চলো। কিন্তু কেন? আর ওই হলঘর থেকে কি সব যেন শোনা যাচ্ছে না? হলঘর থেকে তখনও ভেসে আসছে শতাব্দী পরাধীন দুই বন্দী দলের মধ্যে সংগ্রামের তীক্ষ্ণ আর্তনাদ। সেই দিকে খানিকক্ষণ কান পেতে নীলেশ বলে উঠল, সময় নেই এখন অপর্ণা, একদম সময় নেই। তুমি তাড়াতাড়ি চলো এখান থেকে। ততক্ষণে গুঁড়ো গুঁড়ো হয়ে বাতাসে মিলিয়ে গেছে ইউটিউবার অমলের অতৃপ্ত আত্মা। বাইরে শোনা গেল একটা গাড়ির শব্দ। তারা বাইরে বেরিয়ে দেখতে পেল রাজনারায়ণ বাবু তাদের হাত নেড়ে গাড়িতে বসার অনুরোধ জানাচ্ছেন। তারা দুজনে ছুটতে ছুটতে গাড়িতে বসতেই গাড়িটা 90-এর স্পিড তুলে ছুটে চলল রাজবাড়ির সংলগ্ন রোড ধরে। আপনি কিভাবে জানলেন যে আমরা বিপদে আছি? ওই গানটা শুনে ওই একই গলা যে আমি আগেও শুনেছি। ফোনটা কেটে যেতেই আমার সন্দেহ হয়েছিল, আর তাই তো আমি নিজে থেকেই আপনাদের উদ্ধার করতে চলে আসি। গাড়ির সিটে হেলান দিয়ে রইল দুজনে। চোখ দুটো ক্লান্তিতে বুঝে আসছে তাদের। রাজবাড়ির রিসর্টে ঠিক কি হচ্ছে বলা মুশকিল। বহু শতাব্দীর জমে থাকা ঘৃণা এবং দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তির লড়াই এটা। বহু যুগ ধরে চলে আসছে এই লড়াই। শাসক এবং অত্যাচারী প্রজাদের এই লড়াই কবে শান্ত হবে বলা মুশকিল। তবে তারা আরও খানিকক্ষণ থাকলে দেখতে পেত সেখানকার মাটি কেঁপে উঠেছে। ভেতরে দেখা যাচ্ছে গনগনে আগুনের লেলিহান শিখা। হাজার হাজার হাত বেরিয়ে এসে তাদের টেনে নিয়ে প্রবেশ করছে তাদের একান্ত নিজস্ব জগতে, যেখানে কোনো জীবিত মানুষের প্রবেশাধিকার নিষেধ। প্রত্যেকের অর্ধগলিত শবদেহের শরীর থেকে এক রাশ ধোঁয়ার কুণ্ডলী পাক খেতে খেতে মিশে যাচ্ছে রাতের আকাশে। মুক্তি পেয়েছে তারা প্রত্যেকেই।
যারা যুগের পর যুগ ধরে বাঁচতে চেয়েছিল শাসন করতে এবং তারাও যারা মুক্তি পেতে চেয়েছিল। গাড়ির রেডিওটা চালিয়ে দিতেই আবারও ভেসে এলো এক চেনা সুর, সেই চেনা ছন্দের গান। তবে আজ এই গান আর মনে ভয় জাগায় না, বরং এনে দেয় এক পরম প্রশান্তি। এতক্ষণ আপনারা শুনলেন নগর গণিকা, রচনা উদ্দীপ্ত চৌধুরী। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল সৌভিক, তৃষা, নীল, আর্য, রুবিনা, ঋদ্ধি, পার্থ। এই গল্পের আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ ও রণজয়। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল দিশানি, প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ ব্যানার্জি। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে আরও একটা নতুন গল্পের সাথে। সবাই সুস্থ থাকবেন। শুভরাত্রি।